আজকের যে ডক্টর আলিফের ঘটনা, সেই আলিফের ঘটনায় চলে যাব। তবে তার আগে একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করতে চাই আজকের ভূত এফএম, যেটি একটা ইমেইলের মাধ্যমে পাওয়া এবং সেটি আমি পড়ে ফেলছি। যেভাবে পাঠিয়েছেন ঠিক সেইভাবেই পড়ার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ভালোর দলের মানুষ আপনি, তাই কেমন আছেন আর জানতে চাইলাম না। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কিছুদিন আগে একটা ঘটনা পাঠিয়েছিলাম, কোনো কারণে হয়তো ঘটনাটি নির্বাচিত হয় নাই, তাই অন্য ঘটনা পাঠালাম। এখানে আমি ইমেলটা পড়ার আগে একটু থ্যাঙ্কস দিতে চাই যে আপনার প্রথম ঘটনাটা সিলেক্টেড হয়নি, আপনি দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছেন এবং দ্বিতীয় ঘটনাটি কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। এবং আমি বলবো যে যারা ঘটনা পাঠান কিন্তু সিলেক্টেড হয়নি বলে মন খারাপ করাছে, প্লিজ মন খারাপ করবেন না। কারণ আপনার চাইতে হয়তো আরেকজন একটু ভালো ঘটনা, যে একটু ভালো ঘটনা পাঠিয়েছেন বলে তারটা সিলেক্টেড হয়ে গেছে। প্রতিদিনের স্বার্থে এটুকু মেনে নেবেন এবং পরবর্তীতে আরো ঘটনা পাঠানোর চেষ্টা করবেন। যাই হোক, আমি পড়ছি ঘটনাটি। তিনি তারপর লিখছেন, যদি ঘটনাটি নির্বাচিত হয় তাহলে পড়ে শোনাবেন। আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। এটাকে ঠিক ঘটনা বললে ভুল হবে, এটা আমার জীবনে প্রতিনিয়ত ঘটে চলা বাস্তবতা। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন। যশোর জেলার অভয়নগর উপজেলার শঙ্করপাশা গ্রামে বাড়ি আমার। ঘটনাটা শুরু হয় 2003 সালে। আমার বয়স তখন 5 বছর। খুব দুরন্ত আর ছটফটে ছিলাম আমি। একদিন বিকেলে কিছু বন্ধুদের সাথে লুকোচুরি খেলছিলাম। জায়গাটা ছিল আমাদের পুরনো বাড়িতে, আর বাড়ির উঠোন থেকে 30-40 গজ দূরেই বাঁশবাগান, আর সেখানেই আমাদের পারিবারিক কবরস্থান, যেখানে আমাদের বংশের অনেক মানুষের কবর ছাড়াও অজানা অসংখ্য কবর দেয়া হয়েছে। যাই হোক, খেলার এক পর্যায়ে সময়টা বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসে। আপনি নিশ্চয় জানেন লুকোচুরি খেলার নিয়মটা। নিয়ম অনুযায়ী সব থেকে গোপনীয় জায়গাটায় লুকাতে হবে, আর তাই আমি আর আমার এক বন্ধু সিদ্ধান্ত নেই আমরা আমাদের পারিবারিক কবরস্থানে লুকোবো। যেই ভাবা সেই কাজ। চলে গেলাম 2 বন্ধু মিলে একটা সদ্য নতুন কবরের পাশে। আনুমানিক 8 থেকে 9 দিন হয়েছিল কবরটার বয়স। কবরটার চারপাশে বাঁশের চাটাই দিয়ে ঘেরা, আর চাটাইয়ের ফাঁকে ফাঁকে খেজুর পাতার বুনন করা, আর কোনো প্রাণী যেন ওর ভেতর গিয়ে কবর খুঁড়তে না পারে সেজন্য। লুকানোর জন্য ওই নতুন কবরটার আড়ালে যেতে চাইলাম আমি, কিন্তু আমার বন্ধু আমাকে যেতে নিষেধ করলো। আমি ওর কথায় পাত্তা না দিয়ে ওদিকেই যেতে চাইলাম। আমার থেকে বয়স বেশি হওয়ায় ভয় জিনিসটা কি সে ভালো করেই বুঝতে পারতো আমার বন্ধু। এজন্যই কবরের পাশে যেতে নিষেধ করেছিল আমাকে। কিন্তু যখন আমি কবরের উল্টো পাশে গিয়ে বেড়ার কোনো এক দিক দিয়ে ওর দিকে উঁকি দেই, তখন আমার বন্ধু ভয়ে ওখান থেকে দৌড় দেয় আমাকে রেখে। ওকে দৌড়ে যেতে দেখে ভয় পেলাম না আমি, কারণ এই বাগানে আম্মুর সাথে প্রায় প্রতিদিনই রান্নার জন্য জ্বালানি নিতে আসি, আর তাই জায়গাটা আমার কাছে কখনো ভয়ের মনে হয়নি। চুপচাপ বসে আছি নতুন কবরটির উল্টো পাশে। আমার তখন কোনো ধারণাই ছিল না কবরের পুরো মানেটা। কোনো ধারণাই ছিল না যে একটা লাশ ওটার ভেতর শুয়ে আছে। কোনো ধারণাই ছিল না যে ওটার ভেতরের লাশটা তখন জান্নাতের বাগিচায় বসে স্বর্গীয় আরাম ভোগ করছে, নাকি জাহান্নামের ভয়ঙ্কর আগুনে চলছে। বসে থাকার এক পর্যায়ে সন্ধ্যার আজান, অর্থাৎ মাগরিবের আজান শুনতে পেলাম। কবরটির পায়ের দিকে হঠাৎ ডান পাশ দিয়ে উঁকি দিয়ে ও দেখি আম্মু উঠোনে দাঁড়িয়ে আমাকে ডাকছে, মনি মনি, বাড়িতে আসার জন্য এবং পড়তে বসার জন্য, এবং তিনি বললেন যে খেলা বাদ দিয়ে এখন এদিকে আয়। এগুলো বলতে বলতে আমাকে খুঁজছেন। আমিও বাড়ি যাব ভেবে কবরের মাথার পাশ দিয়ে, অর্থাৎ বাম পাশ দিয়ে বের হতে যাব, তখনই দেখি একটু দূর থেকে কে যেন আসছে। ঠিক তখনই আমার পেছন থেকে আমার জামায় একটা টান অনুভব করলাম, আর শুনলাম, সামনে যাস না, পুলিশ আসছে। তখনই আবার 2-3 পা পিছিয়ে বসে পড়লাম কবরের আড়ালে। ততক্ষণে মাথায় ঢুকলো আমার জামাকে টান দিল। সামনে যাস নে, পুলিশ আসছে। কে বলল? তখন কেন জানি না
নানা নানির কাছে শোনা সব ভূতের গল্পের কথাগুলো মনে পড়তে লাগলো। গলাকাটা মানুষ, আগুনের ঘোড়া, লেজওয়ালা পেত্নী ছাড়াও আরো অনেক কিছু। কল্পনায় ওগুলো চোখের সামনে ভাসতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে ভয়ে চমকে উঠল বুকের ভেতরটা। আম্মু বলতো ভয় পেলে আল্লাহ আল্লাহ করবি। কথাটা তখনই মনে পড়ে গেল। আল্লাহ আল্লাহ বলতে বলতে আস্তে আস্তে পেছনে তাকাই, আর তাকিয়ে যেটা দেখি তার জন্য আমি একদমই অপ্রস্তুত ছিলাম। দেখি একটা ভুতুম প্যাঁচার মতো পাখি, যার চোখ দুটো আগুনের মতো জল করছে, আর জ্বলন্ত আগুনের মতো দুটো টানা সারস পাখির মতো মেলে আছে। এটা দেখে আমি দৌড় দেই, আর পিছু তাকিয়ে দেখি ওটা টানা ঝাপটাতে ঝাপটাতে আমার দিকেই আসছে। হঠাৎ সামনের দিকে কিছুর সাথে বাড়ি খেলাম। ছিটকে পড়ার ছোট একটা কোনো গর্তে ঝাপসা হয়ে এলো চারিদিক। আল্লাহ আল্লাহ বলি জ্ঞান হারালাম। চোখ মেলে দেখি আম্মু, আব্বু, দাদি, চাচা চাচি, পাড়া প্রতিবেশী সহ 50-60 জনের মতো মানুষ আমাদের বারান্দায়। সকাল হয়ে গেছে, আর ঠোঁটের নিচে একটা ব্যান্ডেজ। আম্মুর কাছ থেকে শুনলাম আমার ঠোঁট কুঞ্চির আঘাতে, অর্থাৎ বাঁশের ডালের আঘাতে এপাশ ওপাশ ছিদ্র হয়ে গিয়েছিল। আর আমাকে ওই রকম রক্তাক্ত অবস্থাতেই এশা আজানের দিকে একটা পুরনো ভাঙা কবরের পাশ থেকে বাড়িতে নিয়ে আসা হয়। আম্মু আমাকে খুঁজতে খুঁজতে আমার বন্ধুর কাছে জানতে পারে আমি কবরস্থানের দিকে গিয়েছিলাম। তখনই আম্মু কয়েকজনকে সাথে নিয়ে আমাকে একটা পুরনো ভাঙা কবরে পড়ে থাকতে দেখে। সেখান থেকে আমাকে বাড়িতে এনে ডাক্তার দিয়ে আমার চিকিৎসা করানো হয়। আর সারা রাত আম্মু আব্বু আমার পাশেই বসে থাকে। তারা দেখে আমি ঘুমের মধ্যেই কেঁপে কেঁপে উঠছি আর বলছি আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। সকালে জ্ঞান ফিরলেই মসজিদের হুজুর এসে আমাকে ঝাড়ফুঁক করে। কিন্তু ওই ঘটনার পর দিনই রাতে শুরু হয় আর এক ঘটনা। আমার উপর ভর করে একটা পরী। সময়ের কারণে আজকে আর লিখলাম না। এমনিতেও আজ অনেক সময় নিয়ে ফেলেছে, কিন্তু পরী আমার সাথে কি কি করলো এবং পরী চলে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমার জীবনে কিছু ভয়ঙ্কর এবং অলৌকিক চলমান ঘটনা ঘটে চলেছে, সেগুলো খুব তাড়াতাড়ি আপনাকে লিখব। গুছিয়ে লিখতে না পারার জন্য দুঃখিত। ঘটনাটি যদি নির্বাচিত হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি ঘটনার বাকি অংশ লিখতে শুরু করব। বর্তমানে আমি নোয়াপাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স 2য় বর্ষে আছি। মোহাম্মদ ইমরান হোসেন এরপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন। আশা করছি যে তার পাঠানো এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি এখন সরাসরি চলে যাব ডক্টর আলিফের কাছে, এবং আলিফ আপনি আজকে 3টা ঘটনা বলবেন। শুরু করি আপনার প্রথম ঘটনা দিয়ে। আসসালামু আলাইকুম আনোয়ার রাসেল ভাই। অনেক অনেক কাকুতি মিনতি করার পরে মানে আমি আসলে দুটোই ঘটনা শেয়ার করতাম, কিন্তু 3টা করতে যাচ্ছে হচ্ছে কারণ আমার আর কোনো উপায় নাই। অবস্থা এরকম যে আমি শেয়ার না করে থাকতে পারছি না। আর যার কাছে ঘটনা নিয়ে এসছি, আমি আপনাকে লাস্ট কয়েকদিন আগে মেসেজ পাঠিয়েছিলাম আমি যাচ্ছি ভাইয়া, এমন এক জায়গায় আসছি আমি জানিও না এটা কোথায়। আমি আপনাকে মেসেজ করেছিলাম, জানি না আপনি পেয়েছিলেন কিনা। তো আমি পেয়েছিলাম। জি, তো আমি থ্যাংক ইউ জানাতে চাই আমার যেসব মানুষগুলা, মানে আমি আসলে যার কাছে ঘটনা শেয়ার করছি বা যার কাছ থেকে ঘটনা নিচ্ছি, সে বলছে যে আলিফ ভাই আমি কিন্তু যেন ঘটনা কালেক্ট করি না, আপনার জন্য আমি খুবই ডিফারেন্ট ঘটনা কালেক্ট করে নিয়ে আসি। ডেনি ভাই অনেক থ্যাংকস। ও তাকে থ্যাংকস না দিতেই না। তৌফিক সাহেবকেও থ্যাংকস, সেও আসলে অনেক হেল্প করেছেন। তো প্রথম ঘটনাতে আসলে যাচ্ছি আসলে ভাই, এই ঘটনাটা হচ্ছে রাজার হাট নামক তুমি তোর বাড়ির ঘটনা। ঘটনাটা ঘটে হচ্ছে 1990 সালে। যার ঘটনা তার নামটা আসলে ছদ্মনামে ব্যবহার করতে বলেছে, তার নামটা আমি ইউজ করতে পারছি না, তো তার নামটা আমি রাজীব বলে চালিয়ে দিচ্ছি। আর তার একটা মেয়ে ছিল, ওই সময় তার মেয়ের নাম ছিল হচ্ছে মনি এবং তার ওয়াইফের নাম ছিল রিনা। তো তারা ডিসাইড করে, মানে উনি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একজন ছিলেন, তো যার কারণে সময় কখনো হয়ে উঠে পারে নাই যে নিজের জন্য কোনো সময় বের করা বা কিছু একটা। তো এক সময় পারিবারিকভাবে ডিসিশন নেয় যে একদিন যাবত তার মানে শ্বশুর বাড়িতে যাওয়া হয় না, সেই জায়গায় তার শ্বশুর বাড়ি, সেই জায়গাতে একটা জমিদার বাড়ি আছে। তো সব মিলে শ্বশুর বাড়িতে যাওয়া আর কি, সবার সাথে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে। তো শ্বশুর বাড়িতে যাওয়ার পরে সে মানে গ্রামাঞ্চলটা দেখে, ওই জায়গাটা দেখে অনেক মানে অবাক হয়ে যায় যে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তার কাজের কারণে সে সবকিছু মিস করছে। তো যাই হোক, তিনি তার ফ্যামিলি নিয়ে সেদিন পৌঁছানোর পরে
তার তার যে ওয়াইফের ভাই বোন আছে এবং আত্মীয় স্বজন আছে, তাদেরকে নিয়ে বের হয়ে তার ঘুরতে বের হয় আর কি। আশেপাশে ঘুরতে ঘুরতে তার কোনো মতে হাঁটতে হাঁটতে 2 কিলোমিটার ক্রস করে যায়, অলমোস্ট 2 কিলোমিটার। সাথে তার 7 বছরের বাচ্চাটাও ছিল। তো ক্রস করতে করতে যে এখন জমিদার বাড়ির সামনে চলে যায়, সেইখানে মানে জমিদার বাড়িটা তো আহ, ঠিক বরাবর একটা টিলার মতো জায়গা ছিল, পাহাড়ের মতো উঁচু ঢিবির মতো আর কি, সেখানে বসার জায়গা করেছে। আর ওই ঢিবি থেকে বরাবর একটা বড় মাঠ আছে, সেই মাঠের মধ্যে সবসময় মেলা বসে। আর লাকিলি সেইবার উনি যাওয়ার পরে এই জায়গায় মেলা চলছিল। তো মেলা চলা অবস্থায় মোটামুটি আশেপাশের 5-6 গ্রামের লোকজন এই মেলায় তখন উপস্থিত ওই সময় বিকালবেলা। তো তারা মেলার মধ্যে ঘুরতে থাকে এবং আশেপাশে জিজ্ঞেস করতে থাকে, জমিদার বাড়ির ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। জমিদার বাড়ির ব্যাপারে তারা ঘটনা কালেক্ট করতে থাকে, যে আসলে কি হয়েছিল, জমিদার বাড়িতে কে কারা কারা ছিল, এইসব আজগুবি ঘটনা আর কি। তো একটা পর্যায়ে তারা ডিসাইড করে আজ রওনা দেওয়া যাক, মাল মেলায় ঘোরাটোরা হয়ে গেছে। তো সেই জায়গায় মানে জানতে পারে যে মেলার যে জায়গাটা মেলা বসে সেই জায়গায় আগে জমিদারের ওখানে নাচ গান হতো, তারপরে জুয়ার আসর বসতো। তো শেষ করে তারা বাড়ির দিকেই রওনা দেয় আর কি। বাড়ির দিকে রওনা দিতে দিতে এমন সময় পথিমধ্যে একটা জায়গায় তারা আটকে যায়। জায়গাতে আটকে যাওয়ার পরে তো তার ওয়াইফের ভাইকে জিজ্ঞেস করে যে এই জায়গাটা কোন জায়গাটা, মানে যে এটা কি এরকম গাছগাছালিতে ঘেরা একটা পুরাতন বাড়ি, চারিপাশটা যেমন মরমর, আর তখন শীতকাল ছিল, তো গাছের পাতা সব মাটিতে। তো হাঁটছে যে গাছের পাতার অনেক জোরে জোরে শব্দ হচ্ছে, মচ 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 শব্দ হচ্ছে। তো একটা পর্যায়ে জিজ্ঞেস করি এখানে কি ছিল আগে। তো বলে যে আসলে এই জায়গায় তো আমরা কেউ আসি না, তো অনেক আগে এই জায়গায় একটা মন্দির ছিল। এই মন্দিরে কিছু ভুল চিন্তা ধারণার লোকজন সেই সময় তাদের ভগবান অথবা দেবীকে কনভিন্স করার জন্য মানুষকে জবাই করত, ছেলে মানুষ জবাই করতো, স্পেশালি নর বলি, ছেলে মানুষ নর বলি দিত। তো এবং মাঝে মধ্যে নাকি কনভিন্সের পাওয়ারটা এত বেশি থাকতো যে সেখানে বয়স্ক এবং বাচ্চাদেরকেও নাকি মানে বাচ্চাদেরকেও নাকি জবাই করা হতো আর কি। তো বলে যারে ধরে এগুলিকে এখন তাহলে আমরা কি না, এটা ওই মুহূর্তেই ভুল ধারণা হিসাবে একসেপ্টেড হয়ে গেছিল। পরবর্তী সময়ে কি হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু এতটুকুই জানি এই মন্দিরের আশেপাশে কেউ ঘোরাফেরা করে না। সন্ধ্যা হওয়ার পরে এই জায়গাতে ইভেন মানে মাদক সেবীরাও আসে না, এমন অবস্থা আর কি। মানে সবাই ভয় পায় ওই জায়গাটাতে, কেউই আসতে চায় না। আর সবসময় এই জায়গায় শীত হোক গ্রীষ্ম হোক সবসময় একটা ঠান্ডা ভাব থাকে ওই জায়গাটাতে। এই কথা শুনতে শুনতে তার মেয়ে একটা পাথর ছুঁড়ে ওই মন্দিরের ভেতরে ঢিলা মারে, মানে কোনো কিছু চিন্তা না করি। ওকে। তো ভেতর থেকে একটা শব্দ আসে, ফটাক করে কোনো একটা শব্দ আসে, হুঙ্কার টাইপের একটা শব্দ আসে। তো সে তার শ্যালকের কাছ থেকে টর্চ লাইটটা নিয়ে ভেতরে টর্চ লাইট দিয়ে মারার চেষ্টা করে। তো ওই শ্যালক বলে যে আপনার এখানে না থাকি, চলেন বাড়ির দিকে যাই আর ঝামেলা না করি। বলে যে না রে, তুমি এত ভয় পাচ্ছ কেন, এটা তো কোনো সমস্যা না, আমার তো কাজ এইগুলা, আমি তো এসব জিনিসই করে কেয়ার করে না। সেই সুগঠন, সেই শক্তি মনে করেন ঢুকে গেছে ভেতরে। একটা পর্যায়ে মন্দিরের কাছে যাওয়ার পরে সেও একটা জিনিস টেস্ট করার জন্য একটা পাথর নিয়ে ভেতরে ছুঁড়ে মারে, ঠিক একই রকম আর একটা হুঙ্কার আসে। তখন বুঝে যায় যে ভেতরে কোনো একটা ঝামেলা আছে। টর্চ দিয়ে ভালো করে ক্লিয়ার করে দেখে এই মাত্র রুম, কিন্তু কেউ নাই। সাথে সাথে তারা ওই জায়গাটা ত্যাগ করে। তার মেয়ে, তার ওয়াইফ, মেয়েকে কোলে নিয়ে এসে অলমোস্ট দৌড়ানোর মতোই অবস্থা। তখন অন্ধকার হয়ে গেছে। দৌড়াতে হাঁপাতে একটা চায়ের দোকানের সামনে যে তারা থামে। তো সেই চায়ের দোকানদার আবার তার শ্যালককে চিনত, যে তোমরা এখানে কি করো এখন। 1990 সাল, আসলে অনেক আগের কথা। তোমরা এখানে কি করো? বলে যে আমরা তো এইখানে গেছিলাম, খুব অদ্ভুত দুটো শব্দ পাওয়ার পর দৌড়ায় চলে আসছি। আর শব্দ দৌড়ায় চলে আসার সময় তখন তারা পেছন দিক দিয়ে এমন মনে হচ্ছিল যে খুব বড় বড় স্টেপের মানুষজন পায়ের নিচে পাতাগুলা পড়ছে আর শব্দ হচ্ছে মতমত, শব্দগুলা বেশ জোরালো। আচ্ছা। তো তারা ওই মুহূর্তে তার এই চায়ের দোকানদারটা তো হেল্প নেয়, তুমি যখন দোকান বন্ধ করছিলেন তোমাদের বাড়ি আগায় দিয়ে আসি। তো বাড়ি আগায় দিয়ে এবং বাড়িতে সবাই চুপচাপ ছিল, কেউ কাউকে কোনো কিছু জানায়নি। এবং তার কড়া নির্দেশ ছিল যে কেউ কাউকে কোনো কথা বলবে না, আজকের ব্যাপারে কেউ কোনো কিছু কাউকে বলবে না, স্বীকার করবে না, মুরব্বীদেরকে তো নাই। তো যেহেতু তার শ্বশুর বাড়ি জানলে জিনিসটা খারাপ দেখা যায়। সেদিন রাতের বেলা রাতেল ভাই, সেদিন রাতের বেলা 2টার দিকে তার ঘুম ভাঙে
এক পর্যায়ে পাশে হাত রাখার পরে দেখে যে তার ওয়াইফ আছে, কিন্তু সাথে তার মেয়েটা নাই ওই জায়গায় ওই মুহূর্তে। তো ওরা বাড়ি খুঁজে, জোরে জোরে চিৎকার করতে করতে তার বাড়ির চারিপাশ খোঁজে। খুঁজতে খুঁজতে সে চিন্তা করে যে এটা কোনো ঝামেলা হতে পারে। তার মেয়ে একটা পাথর ছুঁড়ে মেরেছিল, এটা তখন ওই এলাকার লোকজনদেরকে জানায় যে পাথরটা ছুঁড়ে মেরেছিল, হয়তো কোনো ঝামেলা হতে পারে, তোমরা ওই জায়গাটায় চেক করো, আশেপাশে খুঁজে পাতে নেবেন। ওই মুহূর্তে জমিদার বাড়ির লোকজনেরও মানে ওইখানে যারা গার্ড হিসেবে থাকতো তারাও জেনে গেছে যে একটা ঝামেলা হয়েছে। ভিতরে তো তখন কেউ নাই, অলরেডি এভরিথিং ইজ ক্লোজড, বন্ধ সবকিছু। রাত তখন 2টার উপরে। লাঠি সোটা নিয়ে তারা ওই মন্দিরটার সামনে যায়। মন্দিরের সামনে যাওয়ার পরে শুরুতেই তারা ধাক্কা খেয়ে যায় রাসেল ভাই। একদম গাছের নিচে তার মেয়ের দেহটা পড়া, কিন্তু মাথার সাথে নাই। মাথাটা যেই জায়গায় বলি দেওয়া হতো ঠিক সেই জায়গায় পড়ে আছে। জায়গায় বলি দেয়া হতো? জি, ওই জায়গায় পড়ে আছে। এই হৃদয় বিদারক মানে ঘটনা যখন আমি ডেনিভারের কাছ থেকে পাই, তিনি বলে যে এই ঘটনাটা যার কাছ থেকে শুনি সে কান্না করছিল মরতে বলার সময়। এতদিন আগের ঘটনা, সিগারেট ধরাতে বলছে, মানে তার বুকের মধ্যে কতটা কষ্ট না থাকলে তিনি ঘটনা শেয়ার করছে। যাই হোক, রাসেল ভাই এইটাই ঘটনা। এরপরে তারা ওখানে কি ঘটেছে কি হয়েছে সেটা আর আমরা জানি না, কিন্তু ওইখানের ওই জায়গাটা এখনো ভয়ঙ্কর। ওকে, থ্যাংক ইউ সো মাচ ডক্টর আলিফ। আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অন্যরকম একটা স্টোরি, এবং আমি যখন শুনছিলাম তখনই আমি খুব অল্প পরিমাণ শুনেছিলাম, কিন্তু তখনই একটু মানে টের পেয়েছিলাম যে গল্পের গভীরতা কতটুকু, এবং বাকি যে দুটো ঘটনা আছে সে দুটো ঘটনাও যতটুকু শুনেছি খুব অদ্ভুত। এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা যে ঘটনাগুলো আজকে নিয়ে এসেছি সেই ঘটনাগুলো উপভোগ করবেন। চলে যাচ্ছি আমাদের আরও একজন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনা যাব। চল। ধন্যবাদ রাসেল ভাই। আমি সৈয়দ আমিন আল আনার, এসছি মিরপুর 1 থেকে। এটা দ্বিতীয়বার আমার আসা আপনার এখানে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এটা হচ্ছে 2007 সালের ঘটনা। আমি তখন আমার ইউনিভার্সিটি লাইফ শেষ করে প্রথম চাকরিতে জয়েন করি। তো চাকরির সুবাদে আমাকে যেতে হয় বরিশালের উজিরপুরে সাতলা বলে একটা গ্রাম আছে। ওখানে আমার অফিস প্রজেক্টের প্রায় 238 বিঘা কিছু জায়গা ছিল। ওসব জায়গাতে কিছু প্রজেক্ট ছিল ফার্মিং। তো ওই প্রজেক্টে আমি যাই। তো জীবনে প্রথমবার যখন ওখানে যাই, তো মোটরসাইকেলে করে গেলাম। যাওয়ার পরে ওখানে প্রজেক্টের বাইরে একটা অফিস ছিল যেখানে ওদের আরো অন্যান্য কাজের জন্য যারা স্টাফ তারা থাকে। তো আমি ওখানে যে থাকার জন্য গেলাম, এবং গেস্ট হাউস আছে ওখানে। তো ওই রুমে আমি অবস্থান করলাম। তো সময় ছিল রোজার মাস। আমি ইফতারির পরে মোটামুটি ঈশার নামাজ পড়ে শুয়ে পড়লাম, যেহেতু জার্নি করে এসেছি, পরের দিন আবার প্রজেক্টের ভিতরে ঢুকতে হবে। তো আমি শোয়ার পরে জাস্ট 15-20 মিনিট পরেই আমার কি মনে হলো কেউ যেন আমাকে ধাক্কা দেয়। তো আমি প্রথমে ভাবলাম যে সাধারণত ঘুম যখন মানুষ শুরু করে তখন ঘুমের দু একটা স্টেজ আছে, আলফা বিটা এরকম স্টেপ আছে। তো আমি ভাবছি মনে হয় ওই ধাক্কাটা খেয়েছেন। তো এরপরে আবার ঘুমানোর চেষ্টা করলাম, যেহেতু ক্লান্ত ছিলাম আবার ঘুমিয়ে পড়লাম, এবং কিছুক্ষণ পর আবার ধাক্কা খেলাম। এবারও আমি সেরকমই ভাবছি। বাট তৃতীয়বারে যখন আমি ধাক্কা খেলাম তখন আমি দেখলাম যে ধাক্কাটা খেয়ে যেই চোখ খুলতেছি, সামনে কিছু লাইটিংসের মতো, রঙিন লাইট যেরকম জ্বালানো বা করে ওরকম কিছু লাইটিংসের মতো কিছুক্ষণের মধ্যে মিলিয়ে যায়। তো তৃতীয়বারও ভাবলাম হয়তো এটা দুর্বলতা, তারপরেও একটু কেমন লাগলো। এরপর চতুর্থবার যখন হলো তখন আসলে বুঝলাম যে সামথিং রং। তখন যেহেতু নতুন জায়গা, ওখানে পাশের রুমে একটা ইঞ্জিনিয়ার ছিল আমাদের পরিচিত আমার এলাকার। তো ওকে আমি ডাক দিলাম, আকাশ নামক নিজাম। তো নিজামকে ডাকলাম যে ভাই তুমি আসো তো আমার সাথে, আমি আসলে এখানে কমফোর্ট ফিল করতেছি না, এরকম একটা ঘটনা ঘটছে কয়েকবার, আমার 4বারের মতো ঘুম থেকে ভাঙিয়ে দিয়েছে। তো তখন বললো যে ঠিক আছে ভাই, আমি আপনার সাথে থাকবো। তো আমার সাথে একই খাটে চলে আসলো, এবং কিছুক্ষণের মধ্যে ওর সাথেও একই ঘটনা ঘটা শুরু হলো। তো অলমোস্ট সেই রাত্রে 7 থেকে 8 বার এরকম ঘটনা ঘটার পর আমরা সিদ্ধান্ত নিই ওই রুমে আমরা থাকবো না, এবং আমরা অন্য রুমে চলে যাই। পরে সে রাতটা আমরা না ঘুমিয়ে কাটাই, এবং পরের দিন অ্যাজ ইউজুয়াল আমার কাজ শুরু হয়। তো ওখান থেকেই আরেকটা ঘটনা কানেক্টেড, সেটা হচ্ছে যে আমরা যে রাস্তা দিয়ে খুলনা থেকে যেতাম, এর মধ্যে আপনারা আগের পর্ব আমি শেয়ার করেছিলাম যে খুলনায় রূপসা ব্রিজের পরে
ক্ষুদির বটতলা বলে একটা জায়গা আছে, ওখান থেকে নোয়াপাড়া মোড়, এই জায়গাটুকু খুবই ভয়ঙ্কর এবং এখানে প্রায় অস্বাভাবিকভাবে অ্যাক্সিডেন্ট হয়। রাস্তায় কোনো আঁকা বাঁকা নেই, কিন্তু সড়ক বিভাগ থেকে দেখবেন ঠিক লেখা আছে দুর্ঘটনা ভবন এলাকা। এবং এখানে ঘটনাগুলো এরকম ঘটে যে অনেক সময় দেখা যায় যে আপনি রাত, বিশেষ করে রাত্রে 12টার পরে, 11:30 12টার পরে এবং ভোর রাত্রের দিকে দুর্ঘটনা এরকম হয় যে আপনার সামনে হঠাৎ করে আপনি গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে কোনো একজন পাগল বেশি কেউ বা বয়স্ক কেউ এসে দাঁড়িয়ে পড়বে। আপনি যখন গাড়িটা কড়া ব্রেক করতে যাবেন, হয়তো গাড়ি নিয়ন্ত্রণ থাকবে না বা পিছনের গাড়ির সাথে লেগে যাবে। এরকম অসংখ্য ঘটনা ঘটছে এবং ওখানকার যে সমস্ত পেট্রোল পাম্প আছে তাদের কাছে, আপনার ওই এলাকায় যারা আছেন তারা যে জিজ্ঞেস করলে জানতে পারবেন এরকম ঘটনাগুলো প্রায় ঘটে ওখানে। তো যাই হোক, এই ঘটনাগুলো আমি জানতাম। এমনই সময় ওই, যেহেতু আমার ওখানে যে যাওয়া আসা করতে হয় বরিশালে, তো এরকমই একটা রাত্রে আমার আসতে দেরি হয়ে গেছে। সেদিন 11:30 বাজে রাত। তো আমি মোটামুটি ওই যে 8-10 কিলোমিটার রাস্তার প্রায় 80% চলে আসছি। দূর থেকে রূপসা ব্রিজের আলো দেখা যাচ্ছে। এমন সময় হঠাৎ করে আমার গাড়ির সামনে ওই একজন একটু পাগলের বেশে একজন বয়স্ক নারী, উনি চলে আসেন। আমি খুব কষ্টে কন্ট্রোল করি, কিন্তু দেখি কি যে আমি জাস্ট ওনার গার উপর দিয়ে হয়তো চলে গেলাম বা ওনাকে ধাক্কা দিলাম, বাট আমি কিছু বুঝতে পারলাম না। তখনও কিন্তু আমার মাথা ওইভাবে কাজ করেনি। বাট যখনই আমি ওনাকে ক্রস করতেছি, মানে মানুষের স্বাভাবিক চলাবরশত, বিশেষ করে যারা গাড়ি চালান, তারা কিন্তু এরকম ঘটনা ঘটলে যে এরকম উদ্ভটভাবে আসে তার উপর একটু রাগ করে। তো আমি একটু রাগ করে চিৎকার করছি। এই যেই চিৎকার করলাম, সাথে সাথে মনে হলো কেউ আমার গলায় আগুনের ঠেকা দিল। তো তখন আমার মনে পড়ে গেল যে আসলে ঘটনা তো এই জায়গায় তো সেই ঘটনাগুলো ঘটতেছে আমার সাথে। তখন আমি প্রচন্ড জোরে মোটরসাইকেল চালানো শুরু করি এবং দ্রুত রূপসা ব্রিজের টোল প্লাজায় চলে যাই। যে সাথে সাথে মোটরসাইকেল রেখে আমি টোল প্লাজায় যারা ছিল ওনাদেরকে বললাম যে আমার গলা চলতেছে, আপনারা দেখেন এখানে কি হয়েছে। ওনারা বলতেছে আপনার এখানে কোনো স্পটই নাই। তারপরে আমিও খেয়াল করে দেখলাম কোনো স্পট নাই। তো ওনারা বললো যে যদি পোকা বা কোনো কিছু লেগে জ্বলতো তাহলে তো এখানে লাল, মানে আপনার ইয়ে হয়ে যেত, স্পট পড়তো, কিন্তু এগুলো কিছুই লাগেনি। বাট আমি প্রচন্ড, মানে ওই সময় ফিল করতেছিলাম যে আগুনের ঠেকা দেয়া। আমরা ওখান থেকে পানি দিয়ে কিছুক্ষণ ভালো হলো, এরপরে শহরের ভিতরে আমি ঢুকলাম। আচ্ছা, তো এরপরে আরেকটা ঘটনা আছে, ওর সমস্যা নেই। এটা হচ্ছে যে আমাদের হলো ওই প্রজেক্ট রিলেটেড ঘটনা। সেটা হচ্ছে যে আমরা হচ্ছে ওখানে আমাদের মাছ ধরার জন্য পানি সেচ করা লাগতো। তো যেহেতু ওটা বিল এলাকা, প্রচুর মেশিন ব্যবহার করতে হতো, না হলে পানি আবার এসে চলে আসতো। তো বড় বড় মেশিন ছিল, সেট মেশিন। তো এই মেশিনগুলো অপারেট করার জন্য মেশিন ম্যান ছিল একজন, ওনার নাম ছিল জয়নাল। তো মেশিন ম্যান জয়নাল, আমি এরকম প্রজেক্ট ভিজিটে গেছি, যাওয়ার পরে মেশিন ম্যান জয়নাল আমাকে বলতেছে যে ভাই, আপনার এখানে কিছু গার্ড আছে যারা বিভিন্ন ধরনের কথাবার্তা ছড়াচ্ছে। এখানে নাকি বড় বড় মানুষদের দেখা যায় সাদা জামা পরা ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ভৌতিক কিছু বিষয় হচ্ছে ওখানে, এরকম কিছু একটা বলে উনি বেশ রাগ করলেন এবং আমাকেও বললেন যে আপনারা এইসব কি শুরু করতেন। তারপরে আমার লোকজনের উপর একটু গালি দিলেন। তো আমি ভাবলাম যে স্থানীয় লোক এসব বলছে, থাক। তখন হলো মাগরিবের আজান হচ্ছে, আমি বললাম আমি নামাজ পড়ো, আমি চলে আসি। আমি যখন ব্যাক করতেছি, ওটা অনেক বড় জায়গা, তো ব্যাক করে আমাদের যে স্টে করার রুমটা ছিল কাছাকাছি আসতেই পিছন দিয়ে চিৎকার শুনলাম। তো পিছনে ফিরে দেখি যে সবাই ধরাধরি করে জয়নালকে নিয়ে আসতেছে। তো ওনাকে নিয়ে আসার পর জানা গেল যে ওই মেশিনগুলো সাধারণত যেহেতু মাটির পাড়, এই পাড়ের উপর দিয়ে নিয়ে যাওয়ার জন্য এক ধরনের হাতে তৈরি চাকাওয়ালা গাড়ি ব্যবহার করা হয়, ট্রলির মতো। তো ওইগুলোর চাকাগুলো বেয়ারিং টাইপের, আর ওগুলো থাকে হচ্ছে ওই 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি গজাল ব্রেক বলে, ওই ব্রেক দিয়ে চাকাগুলো লাগানো থাকে। এবং 8-10 জন লোকই জয়নাল সহ ওইটা টেনে আনতেছিল। বাট জয়নালের হঠাৎ করে ওই চাকা খুলে ব্রেকটা তার পায়ের পাতায় এই মাথা ও মাথা ঢুকে যায় এবং সাথে সাথে সে জ্ঞান হারায়। তো আমার কাছে মনে হচ্ছিল যে আসলে সে কিছুক্ষণ আগে এই সমস্ত নিয়ে অনেক আজেবাজে কথা বললো এবং সাথে কিছুক্ষণের মধ্যে এই ঘটনাটা তার সাথে ঘটলো। এবং পরে তার কাছে শুনছি যে সেও মিলাতে পারেনি যে কেন তার সাথে এরকম হলো, কারণ তার যে মেশিন বা সে সবসময় এগুলো চেক করে, এরকম একটা দুর্ঘটনা ঘটার কথা না তার, যে সে প্রায় 35 বছরই কাজ করছে। তো এই ছিল মোটামুটি আমার ঘটনা। আর আমি নেক্সট টাইম আবার আসার সুযোগ পেলে আমাদের ইন্ডিয়ার কিছু ঘটনা আছে বলছেন এবং আপনার
মানে ওখানে আত্মীয়-স্বজনও বেশ কিছু আছেন, তাদের বিভিন্ন ঘটনা আপনি বলবেন কি? থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু আমাদের যে Facebook পেজ আছে সেখান থেকে একটু ঘুরে আসবো, দেখি কে কি বলছেন। যেহেতু ডক্টর আলিফ আছেন, আমি সিওর যে অনেকেই অনেক কথা বলছেন আজকে এবং অনেকেই শুনছেন আমাদের মানে ঘটনাগুলো খুব মনোযোগ দিয়ে। তো যাই হোক, রিফাত সঞ্জিদ আমাদের সাথে আছেন, কমেন্ট করেন না এই কথাটা তিনি বলেছেন। আমাদের আকিবুল ইসলাম সিফাত বলছেন এখনো তিনি ভয় পাচ্ছেন না। আমাদের সঙ্গে আছেন এমডি রবিউল এবং আমাদের সঙ্গে আছেন SB মারুফ, তিনি বলছেন আছি ভাই। তিশা চৌধুরী আমাদের সঙ্গে আছেন। হ্যালো ভাই, রাজশাহী থেকে তিশা চৌধুরী, ভূত FM এর সাথে আছি অ্যান্ড শুনছি। ফার্স্ট স্টোরিটা ভালো ছিল, হোপ আজকের স্টোরিগুলো দারুণ হবে। আমাদের সাথে আছেন শেখ মঞ্জুর এবং তিনি বলছেন যে আমরা গোপালগঞ্জ কোটালপাড়া থেকে শুনছি। আমরা রুম বন্ধ করে লাইট অন করে 3 ভাই মিলে আমরা সাউন্ড বক্সে ভূত FM শুনছি। ওয়াও! আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাহাত হুসাইন এবং তিনি বলছেন ভূত FM এর প্রতি অজস্র ভালোবাসা রইল। আমিনুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, এমডি তাজু ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ হাবিব খান আরকে এবং তিনি বলছেন আমি কিন্তু সবসময় আপনার সাথে আছি। এমডি তাজু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন SRZ তন্ময় এবং খুলনা থেকে খালিশপুর থেকে শুনছেন তিনি। ইয়াসিন আহমেদ রাজ আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন রাসেল ভাই ঢাকা থেকে শুনছি, আমার বন্ধু অনেক। এমডি রাকিব আহমেদ আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ হাবিব খান আমাদের সঙ্গে আছেন, ড্রিম লাইফ আমাদের সঙ্গে আছেন, ভুবন খান আমাদের সঙ্গে আছেন, এমডি জুয়েল হোসাইন আমাদের সঙ্গে আছেন, নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে শুনছেন তিনি। মোহাম্মদ হাবিব আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই দেখতে পাচ্ছি। রাকিবুল ইসলাম এফটি, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি ঢাকা থেকে ভূত FM-এর সাথে আছি, আশা করি আজকে ভালো হবে। এবি বাচ্চা আমাদের সঙ্গে আছেন, দিনাজপুর থেকে তিনি আছেন আমাদের সঙ্গে, অনেক দূর। এছাড়াও আমাদের সঙ্গে আছেন ফেরদৌস হাসান বাপ্পি আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, টুকু শেখ এছাড়াও সহ আরো অনেকে। আমাদের যে রেডিও ফুর্তি যে পেজটা রয়েছে এখন সেই পেজে যাচ্ছি, একটু আগে আমি পড়ছিলাম ভূত FM এর পেজটা থেকে এবং সেখানে দেখতে পাচ্ছি রিমা খাতুন রিমু আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তমা, বুশরা আক্তার তমা না বর্ষা আক্তার তমা, পপু দাস আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও রুদ্র শিকদার আছেন আমাদের সঙ্গে, প্রিয়ন্তী বড়ুয়া, এছাড়াও আছেন রাকিব আল হাসান আমাদের সঙ্গে আছেন, শফিউল্লাহ শফি আমাদের সঙ্গে আছেন, এমডি সাব্বির হোসাইন, মোহাম্মদ রাকিব আমাদের সঙ্গে আছেন, জান্নাতুল ফেরদৌস আছেন আমাদের সঙ্গে, আশিক রহমান শিশির আমাদের সঙ্গে আছেন, মাহমুদ রাকিব আমাদের সঙ্গে আছেন, জাফর বিশ্বাস আছেন আমাদের সঙ্গে আছেন, মিঠু চাই, এছাড়াও নূর আহমেদ নাদিম আমাদের সঙ্গে আছেন, স্বর্ণা টুম্পা আমাদের সঙ্গে আছেন, এছাড়াও মোহাম্মদ তানভীর হাসান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ রফিক, এছাড়াও HM হৃদয় আমাদের সঙ্গে আছেন রাহাদ এবং আমাদের সঙ্গে ডক্টর আলিফের ঘটনা ভালো লেগেছে তিনি জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন সজিবুর রহমান শুভ, এছাড়াও পলাশ চক্রবর্তী আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি AR রহমান অপু, এছাড়াও মনিরুজ্জামান মনি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই এবং আশা করছি আপনিও থাকবেন। এবং আমাদের সঙ্গে আছেন অর্ণব রয়, আছেন আমাদের সঙ্গে FI হিমেল সহ আরো অনেকে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করছি যে সবাই সবসময় আমাদের সাথে থাকবে এবং ভালোর দলই থাকবেন। এখন চলে যাব ডক্টর আলিফের কাছে অ্যান্ড ডক্টর আলিফের সেকেন্ড যে ঘটনাটি সেই ঘটনাটি আমরা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটিও আপনাদের অনেক আনন্দ দেবে। থ্যাংক ইউ রাসেল ভাই। সেকেন্ড যে ঘটনাটা সেটা বাংলাদেশ থেকে অনেক দূরে, জি আমেরিকার ঘটনা আর কি। তো যার ঘটনা বলবো তিনি আমার থেকে বয়সে অনেক বড়, তো আমি জাফর আঙ্কেলি বলছি। ঘটনাটা তার ছেলের কাছ থেকে রিসেন্টলি পাওয়া। তার ছেলের সাথে দেখা করতে আমি যে কোথায় গিয়েছিলাম রাসেল ভাই, আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া। ঢাকাতেই দেখা করতে গিয়েছিলাম, আমি জানি না কোন জায়গায়। তো উত্তরা আশকোনা থেকে বহু ভেতরে, আমি জানি না এটা কোন জায়গাটা। যাই হোক, আমি সামহাও তার সাথে দেখা করি এবং তার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করি। ওই মুহূর্তে তিনি ওই জায়গায় ছিলেন। তো খুব রিসেন্টলি গতকালকেই মনে হয় উনি চলে গেছেন বাংলাদেশের বাইরে। তো তার ফুল ফ্যামিলি নিয়ে তখন তিনি শিফট করেছে, এটা হচ্ছে 1982 সালে। এবং জাফর আঙ্কেল ছিলেন খুবই মেধাবী। তো মানে আমেরিকাতে আপনার স্কলারশিপ নিয়ে পরে ওই জায়গায় চলে যান, পরে এখানে সিটিজেনশিপ পেয়ে যান আর কি। তো এক পর্যায়ে ঘটনা বলছি, তো ওখানে প্রায় 5
বছর থাকার পর 1988 সালে বন্যার সময় তিনি বাংলাদেশে আসেন। একটা রিকোয়েস্টে। তার মা তাকে দেখতে যাচ্ছিলেন, তার মার স্টমাক ক্যান্সার ধরা পড়ে। তো দেখতে চাওয়ার কারণে তিনি বাংলাদেশে আসার ঠিক 3 দিনের মাথায় তার মা মারা যায় হাসপাতালে, আলরাজি হাসপাতাল টঙ্গীর। সেখানে তার মা মারা যায়। মারা যাওয়ার পরে তো তার মার কথাই বলছি, তার বাবার কোনো কথা বলছি না। তার কারণ কিছু জিনিস এখানে আমাকে মেনশন করা দরকার। তার বাবার একটু সমস্যা ছিল, যার কারণে তার বাবাকে সবসময় ঘর বন্দি করে রাখা হতো। তো এখন সেই সব কথা বলছি। ঘর বন্দি করে রাখার কারণ হচ্ছে তার বাবার সাইকিক একটা কন্ডিশন ছিল, যে তিনি নিজের শরীরের মাংস নিজেই কামড়াতেন, নিজের মাংস নিজেই ছিঁড়ে ফেলতেন। তো এইটা তার ওই মুহূর্ত থেকে প্রায় 3-4 বছর ধরে ঘটনা ঘটছিল হঠাৎ করে। এবং একদিন তাদের বাসায় তাদের গ্রামের এক আত্মীয় আসে, সেই আত্মীয়র হাতের মধ্যে তিনি কামড় দিয়ে বসে থাকেন। তো যাই হোক, এইসব ঘটনাতে ওই মুহূর্তে পাগলা গারোতে দেওয়া বা ট্রিটমেন্টের জন্য নেওয়াটাও এক প্রকার মানে সমাজের মধ্যে মুখ দেখানোর মতো অবস্থা ছিল না। তো যাই হোক, বাবাকে তারা এক কথায় ঘরের মধ্যেই বন্দি করে রাখা হতো আর কি। তো তার মা যেদিন মারা যায় সেদিনও জানালা দিয়ে মুখ বের করে তিনি বলছিলেন যে আমাকে একটু বেরোতে দে, তোর মার হাতের থেকে একটু মাংস কামড়ে খাবো। তো এগুলি শুনতে কিরকম লাগে না? এসব কাণ্ড কারখানার জন্য তাকে সবসময় ঘরবন্দি করে রাখা হতো। একদিন একটা বিড়াল তাদের বাসায় আসে, ওই বিড়ালটা ধরে তিনি বিড়ালের পা ছিঁড়ে ফেলেন কামড়ে। তারপর থেকে মোটামুটি বোঝা হয়ে যায় যে এই বাসাতে তাকে যেভাবেই রাখা হোক, তাকে মানে আলাদা করে খোলা রাখা যাবে না। তো খাওয়া দাওয়া সবই জানালা দিয়ে দেওয়া হতো। এবং তিনি ব্যবস্থা করে রেখেছিলেন যে ওই বাসায় একটা ছেলে দিয়ে তার বাবা যেন দেখভাল করতে পারে। ওই ছেলেটাকে কিন্তু তার বাবা কখনো কিছু করেন নাই, ইভেন তাকেও তখনও তার বাবা কিছু করেন নাই। তো মা মারা যাওয়ার পর, মাকে কবরস্থ করার পরে তিনি আমেরিকা ফেরত যান, রেগুলার খোঁজ খবর নিতেন। এক পর্যায়ে চিন্তা করলেন যে এইখানকার ট্রিটমেন্ট তো খুব ভালো, বাবাকে কি এখানে নিয়ে এসে চিকিৎসা করা যায় কিনা। তখন তার ছেলেমেয়েরা সবাই স্কুলে পড়ে, বড় ছেলে এবং তার 2 মেয়ে, 1 ছেলে 2 মেয়ে আর কি, সবাই স্কুলে যায় এবং তার ওয়াইফও চাকরি করে। ওয়াইফের সম্মতিক্রমে তার বাবাকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। সেটা হচ্ছে 1989 সাল। আমেরিকায় নিয়ে যাওয়ার পরে তার কন্ডিশনটা দেখার পরে তার ডাক্তাররা তাকে রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠিয়ে দেয়। সেখানে প্রায় 6 মাস থাকার পর অনেকটাই সুস্থ হয়ে বাড়ি ফেরে তার বাবা। তো বাংলাদেশে তো যেহেতু তার মা নাই, আর তিনি একমাত্র ছেলে, আর সবাই বোনদের কাছে বাবাকে রাখবে না এই চিন্তা করে রাসেল ভাই, আমি যা মানে কথা বলছি, এই কন্ডিশনগুলোতে অনেক সময় দেখা যায় যে পরিবারের বাবারা অনেক সময় টর্চার হয় ছেলেমেয়েরা। তিনি কখনোই তার বাবাকে কিছু বলেন নাই, যাই হঠাৎ যেভাবে করছে, হ্যাঁ ঘর আলাদা করে রাখছে এটা সেফটি পারপাসে, কিন্তু কখনোই কিছু বলে নাই, কাউকে কিছু বলতেও দেয়নি। এক পর্যায়ে সুস্থ বাবাকে যখন বাসায় নিয়ে আসে তখন তা আনন্দের আর কমতি নাই। ওই বাসাতে থাকা অবস্থায় প্রথম 1 মাস কিছু ঘটে নাই। পরবর্তী সময় একদিন, সেদিন আপনার বরফ পড়ছিল। তো একটা সময় ঘোষণা আসে যে বরফ খুব বেশি বেড়ে যাবে। তার ওয়াইফ তখন ডাউনটাউনে গিয়ে আপনার শপিং এ মানে বাজার করতে গিয়েছে আর কি তার বাসার থেকে। ওই মুহূর্তে দাদা ছিল, মানে জাফরুল্লাহ সাহেবের বাবা ছিলেন, আর জাফরুল্লাহ সাহেবের ছোট মেয়েটা বাসায় ছিল। বাসায় আসার পরে ওই জাফরুল্লাহ সাহেবের ওয়াইফ বাসায় যখন ঘরে ঢোকে, আঙ্কেলের ওয়াইফ, তখন দেখে যে তার ছোট মেয়ের হাত থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। আর মেয়েটা দৌড়ে এসে বলে যে আমাকে দাদা এখান থেকে কামড় দিয়ে মাংস উঠে ফেলেছে। সরি আসল ভাই। তো ওই পর্যায়ে তখন হাসপাতাল নিয়ে মেয়েকে চিকিৎসা করানোর পরে বাবাকে আবারও রিহ্যাবে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু রাসেল ভাই কন্টিনিউয়াসলি এরকম রিহ্যাবে রাখাও তখন ওই সময় অনেক খরচ অনেক বেশি ছিল। তো পরবর্তী সময়ে তার বাবাকে যখন আবার সুস্থ করে নিয়ে আসা হয়, সেদিনটা ঈদের দিন ছিল। মানে ফ্যামিলিতে যখন বাবা মার খুব দরকার হয়, ঈদের দিন সবচেয়ে বেশি। ঈদের দিন সবাই ফ্যামিলির তার বাবা মাকে মিস করে। তো বাবাকে নিয়ে ঈদের 2-3 দিন আগে নিয়ে আসা হয় এবং ঈদের দিন এই অকারেন্সটা তার বাবা ঘটিয়ে ফেলে। ঈদের দিন সকালবেলা সবাই একসাথে খাচ্ছিল, এমন সময় তার বাবা প্লেটের টেবিলের উপর একটা ছুরি ছিল রাসেল ভাইয়ের, সাথে সাথে তার ছেলের পেটের ভিতরে ঢুকিয়ে দেয়। মানে একদম অকারণে হঠাৎ করে, ও মাই গড, পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়ার সাথে সাথেই সে ওই রক্ত দেখছে আর হাত ফেলে দিচ্ছে। সাইকিক কন্ডিশনটা হঠাৎ করে আবার তখন ধরা পড়ে গেল আর কি। হাসপাতালে নিবে কি, পুলিশকে কেস করবে কি, তাকে হাসপাতালে নিয়ে ট্রিটমেন্ট করিয়ে সপ্তাহখানেকের মধ্যে তার বাবাকে একটা জায়গায় বেঁধে, হাত পা বেঁধে রাখা হয়েছিল অলমোস্ট।
পরবর্তী সময় কেস করবে, হাত পা বেঁধে রাখা অবস্থা দেখা যায় তার বাবা অলমোস্ট বেডে পড়ে গেছে, আর মুভ করতে পারছে না। ডক্টর এসে দেখলো এবং তার ওয়াইফকে অনেক রিকোয়েস্ট করলো, এবং রিকোয়েস্ট করার পর বললো যে আমি আমার বাবাকে বাংলাদেশে পাঠিয়ে দিব, তুমি আলাদা করে পুলিশের কোনো কেস করো না, এটা সিম্পল একটা অ্যাক্সিডেন্ট হিসেবে বলো। তার ওয়াইফকে সে কোনোভাবে কাকুতি মিনতি করে রিকোয়েস্টটা করে রাখে আর কি। তার বাবাকে তখন ওই মুহূর্তে পুলিশে দেয় না, নিছক একটা অ্যাক্সিডেন্ট বলে হসপিটালে চালিয়ে দেয়। বাসায় যখন ট্রিটমেন্ট করে বাসায় আসে, তখন তার বাবা বিছানায় পড়া, মুভমেন্ট নাই, বলতে গেলে জিরো। হয়তো কোনো কিছু একটা হিট করেছে তার মাথার মধ্যে, সে তার ছেলের পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে, কোনো ধরনের মুভমেন্ট নাই। ডাক্তার বলেছে যে ওনার লিভারটা চলে গেছে, অলমোস্ট সব পচে গেছে লিভারটা, অবস্থা খুবই খারাপ, এই লোক খুব বেশি দিন বাঁচবে বলে মনে হচ্ছে না। তখন সে প্রচন্ড কষ্ট পাচ্ছে, বিছানার মধ্যেই খুবই কষ্ট পাচ্ছে। পরের দিন তার বাবাটা মারা যায়, ঠিক পরের দিনই মারা যায়। মারা যাওয়ার পরে বাবার ডেড বডি সহ ছেলেটা, মানে জাফর আঙ্কেল যার ঘটনা বলছি, তিনি তার বাবার দেহাবশেষ মানে দেহটা বাংলাদেশে পাঠিয়ে দেয়, লাশ পাঠিয়ে দেয়, এবং সে সাথে আসে না। তো ফ্যামিলির লোকজনরা সবাই খুব কটাক্ষ করতে থাকে যে নিজের বাবা একটা মাত্র ছেলে লাশটা পাঠাই দিল কিভাবে, ওখানে তো টাকা পয়সার কমতি নাই, তাহলে কেন সে বাংলাদেশে আসলো না, বাংলাদেশে এসে লাশটা দাফন করতো। তো যাই হোক, একজনের আন্ডারে পাঠিয়ে দেওয়া হয়, একজন পরিচিত এক আঙ্কেলের দ্বারা পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। তো তার ছেলেমেয়েরা খুব আতঙ্কে থাকতো, কারণ বাবা মৃত্যুর পরে জাফর আঙ্কেলের কন্ডিশন নিয়ে ঘটনা শুরু হয়েছে। তিনি কারোর সাথে কোনো কথা বলতেন না, চোখ বন্ধ করে বাসায় থাকতেন। ফ্রাস্ট্রেশনের লেভেল যদি চরমে থাকে, সেই পর্যায়ে পৌঁছে যান। তো বাবার এইসব কন্ডিশন, আর তিনি জব ছেড়ে দেন, একটা রেস্টুরেন্টে মাঝে মধ্যে যে কফি খেত সেখানে যাওয়া বন্ধ করে দেন, সকালবেলা উঠতে হাঁটতে যেত সেখানে যাওয়া বন্ধ করে দেন, ওয়েট বাড়ছে। এমন সবাই চিন্তা করে যে বাসায় তো উনি একা থাকে, আর সবাই তো মানে একজন অকেজো হয়ে গেলে সবাই অকেজো হয়ে গেলে হবে না, কারণ তার 3টা ছেলে স্কুলে পড়ে, এই মুহূর্তে তার ছেলে মেয়ে স্কুলে পড়ে, তো ওয়াইফের চাকরি করতে হয়। মশাই বাসায় একজনকে রাখার জন্য টেক্সাস থেকে এক আত্মীয়কে নিয়ে আসা হয়, সেটাই জাফর আঙ্কেলের ভাতিজা, যার কাছ থেকে রাসেল ভাই আমি ঘটনা নিয়েছি। তো সেই আঙ্কেল সেই ভাইয়াকে তারা বাসায় নিয়ে আসে এবং দেখভালের জন্য। তো কন্ডিশনগুলো এরকম দাঁড়ায় যে সে প্রায় সময় তার কথাবার্তা হচ্ছে ফ্যামিলি মিটিং এ, হঠাৎ করে বলে উঠলো যে ওই দেখো আব্বা বসে আছে। উনি সবসময় বলতে থাকতেন যে আমি আব্বার প্রেজেন্সটা পাচ্ছি। টেবিলে খেতে বসলো সবাই, এই যে আমার আব্বা আমার পাশে বসে আছে, এই বাবাকে একটু এটা ঢেলে দাও, অথবা মানে এরকম করতে করতে একটা সময় মূল আকর্ষণে যেটাতে আসে, রাত্রেবেলা একদিন সে স্বপ্নে দেখে তার বাবা, তিনি মানে বাসার সামনে যে লনটা মানে বসে আছে, তার বাবা মাথার পেছনটা বসে বসে মাথাটা মাংস ছিঁড়ে মাথার স্ক্যাবটাতে কামড়াচ্ছে, এবং সে খুব ব্যথা পাচ্ছে। আব্বা ছেড়ে দেন না, আব্বা ছেড়ে দেন, আমি ব্যথা পাচ্ছি, আব্বা ছেড়ে দেন। তো স্বপ্নটা ভেঙে যায়, কার ওয়াইফকে সে বলে আমি এরকম স্বপ্ন দিচ্ছি, তুমি অনেক বেশি ভেঙে বসো আব্বা নিয়ে, তুমি এগুলো নিয়ে বেশি চিন্তা করো না। তো এইসব কথাবার্তা সে কারো কথাই তেমন একটা গ্রাহ্য করতো না, তিনি সবসময় এরকম মন মনে বসে থাকতো, আর কিছু হলে হঠাৎ করে বললো তুই যাব্বা। তো এরকম কন্ডিশনে তাকে একজন সাইকিয়াট্রিস্ট দেখানো হয় ওইখানে। সেই সাইকিয়াট্রিস্ট তাকে 6 মাসের একটা কোর্স দেয়, এবং সাথে হাই ডোজের ওষুধ দেয়, যাতে সে তিনি রাত্রেবেলা ঘুমাতে পারে। এই ওষুধ খাওয়ার পরও তার রাতে কখনো ঘুম হতো না, মানে ঘুম আসতো না। তেমন দেখা যেত 2টা-3টার দিকে উঠে যাচ্ছে, উঠে আব্বা আব্বা বলে চিৎকার করছে, আব্বা এটা কই, আব্বা আমি এটা কি করলাম, আব্বা তুমি কোথায়। এবং প্রায় সময় সেই স্বপ্নটা দেখতো তার বাবা তার মাথার পিছনের মাংসগুলো কামড়ে খাচ্ছে, এবং সে খুব ব্যথা পাচ্ছে। এটা স্বপ্ন, নিছকই স্বপ্ন রাসেল ভাই, তার কিছু না। তো একদিন হঠাৎ করে ওই বাসায় এই যে ভাইয়াটার কথা বললাম, তার পরিচিত একজন লোক আছে। তো মাওলানার বলাটা ঠিক হবে না, তো ওইখানে তার প্যান্ট শার্ট পরতে হতো, দাঁড়িয়ে আছে, সে যথেষ্ট জানাও লোক আর কি। সে বাসাটায় ঢোকার সময় বলে যে এই বাসায় তো ঢোকার অবস্থা নাই, এই বাসায় আমি ঢুকতে পারবো না, আমাকে বাইরে বসার ব্যবস্থা করেন, আর এখানে বিপদ আছে আর কি, তো আমাকে একটা আয়না দেন, আমি যখন কথা বলতে থাকবো তখন আমার কথার মাঝখান থেকে ইন্টারাপ্ট করবেন না। সে আয়না তখন দেখছে এবং বলছে যে আপনাদের বাসায় 2টা বদজিন ছিল, একটা বদজিন বাংলাদেশে চলে গেছে, একটা বদজিন স্টিল এক্সিস্ট করছে এখানে। সেই বদজিনটা আপনাদের সবারকে কোনো সমস্যা নেই, সেই বদজিনটা আপনার হাজবেন্ড যখন জাফর সাহেব তাকে খুব অপছন্দ করেন, এবং তাকে
তার মৃত্যু কামনার জন্য কামনাও করছেন এবং মারার সুবর্ণ সুযোগ খুঁজছেন। এটা যে কোনো সময় হয়ে যাবে, যে কোনো মুহূর্তে হয়ে যাবে। সে সুযোগটা পেলেই হয়তোবা বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে। হয়তো মরে যাবে, নাহলে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। ওনার জন্য লক্ষ্য রাখবেন এবং আপনাদের কন্ডিশনটা ভালো না, এই কন্ডিশনটাকে উত্তরণ পেতে 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 তখন হবে সেটা আমি বলতে পারছি না। এই বলে সেদিন সে বাসা ত্যাগ করে, কোনো সলিউশনই দেয় না, তার কোনো সলিউশনই কেউ পায় না। আমি রাস্তাটা বেশি লম্বা করছি ঘটনাটা, তারপরে যতটুকু শর্টে বলা যায়। ওই পরবর্তী মুহূর্তের ঠিক 5 থেকে 7 দিন পর সেদিন প্রচন্ড বৃষ্টি, এত বৃষ্টি, বৃষ্টির মধ্যে রাত্রে 2টার দিকে হঠাৎ করে তার ঘুম ভাঙে এবং সে নিচে আসে। নিচে আসার পর সে শুনতে থাকে দরজার বাইরে থেকে কেউ একজন জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। ওই পাশে আশেপাশে কোনো বাঙালি লোকজন ছিল না যে দরজার পাশে এসে দাঁড়ায় বাংলা কথা বলবে। বলছে যে আমি তোকে খাবো, তোমাকে এমনভাবে খাবো তো কোনো চিহ্ন থাকবে না। এরা বাসার সবাই শুনছে, তার ছেলে মেয়েরা ছাড়া। তো এরকম শব্দ শোনার পর তিনি খুব ঘাবড়ে যায় এবং জাফর সাহেব নিজেই তার অকপটে সেসব কথা স্বীকার করে, বলে যে আমাকে মাফ করে দেন। সে কাউকে কিন্তু বলছে না, সে হঠাৎ করে সোফার মধ্যে বসে বসে মাথা নিচু করে কান্না করতে করতে বলছে আমাকে মাফ করে দেন, আমি আর পারছি না, আমাকে মাফ করে দেন। সেদিন যদি আব্বাকে আমি বাংলাদেশে পাঠাই দিতাম আমার ওয়াইফের কথা শোনার পরে, তাহলে এই ঝামেলাগুলো এখন হইতো না। কি কারণটা কি? কারণটা সে বলে নিজে স্বীকার করে যে তার বাবাকে পরের দিন ঠিকই অসুস্থ ছিল, তার সহ্য হচ্ছিল না তার বাবার কষ্ট, সে তার বাবার খাওয়ার সাথে বিষ মিশিয়ে দেন এবং মরফিন একসাথে ইনজেক্ট করে মেরে ফেলেন। ওইটা মার্ডার ছিল? মার্ডার ছিল। তার বাবাকে তিনি মেরে ফেলেন। এরপর থেকেই তার বাবা তার কোনো কিছু থেকেই যাচ্ছিল না। ইভেন সে শুয়ে থাকলেও তার বাবা পাশে শুয়ে থাকে, সে বসে থাকলে তার বাবা পাশে বসে থাকে। সে বলে যা তুমি যা বলবা, বাইরে ওই দরজা ধাক্কানোর শব্দ হচ্ছে এবং সে বলতে তুমি যা বলবা তাই হবে, আমাকে ত্রিশ ছাড়ো, আমাকে মাফ করো, আমি বাঁচতে চাই। পরবর্তী সময় ওই যে লোকটাকে নিয়ে এসেছিল, যে ভাইয়াটার ঘটনা আমি তার কাছ থেকে শোনা, তার নামটা আমি বলছি না, সেই ভাইয়াটা যেই টেক্সাসের যে ভাইয়াটা আপনার লোকটা সাথে করে নিয়ে আসছিল, সেই লোকটাকে তারা পরবর্তী সময় তারা একটা ল্যাম্প তাকে কোনোভাবে ব্যবস্থা করে দেওয়া হয়, ল্যাম্পটা রান্না করে বা কিছু একটা করে দেওয়া হয় এবং তার কাছ থেকে ক্ষমা চাইয়ে নেওয়া হয় এবং খুব কষ্টে তার কাছ থেকে মাপ পাওয়া যায় এবং জানা যায় যে আরেকটা জিন যেটা ছিল সেটা তার বাবার কবরের পাশেই থাকে। সে বাংলাদেশে গিয়ে সেই আরেকজনের কাছে মাপ চাইতে হলো। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশে যান এবং সেই জিনের কাছে, সেই কবরস্থানে যে মাপ চান বাবার কাছে, যে বাবা তুমি আমাকে মাফ করে দাও। এখন রাসেল ভাই মাফের বিষয়টা তো সম্পূর্ণ উপরের হাতে, আমি সেটা জানি না, আমি সেটা বলতে পারছি না। তবে ওই লোকটা বলেছিল যে ওরা দুজন মাফ করুক আর যাই হোক, উনি পরবর্তী সময়ে তাকে আর ওরা ডিস্টার্ব করেন নাই। ওই ঘটনার পরে এই ঘটনা টানটাতে স্ট্রেচ করতে করতে 2000 সালে তিনি সবার কাছে ওই ঘটনাগুলো শেয়ার করলো। এটা স্ট্রেচ করতে 2000 পর্যন্ত লেগে যায়। 2011 সালে যখন তিনি মারা যান, তখন তিনি বলেন যে মারা যাওয়ার 3 দিন আগে মানে আমেরিকাতেই 3 দিন আগে তিনি তার ছেলে মেয়েদেরকে বলতে থাকে যে তোমরা আমার জন্য দোয়া করো, আমার সময় নাই। এই কয়েকটা ওয়ার্ড আমি আপনাকে বলছি, আমার সময় নাই, আমি খুব অল্প সময়ের মধ্যে চলে যাব, আমি বড় ধরনের একটা পাপ করে যাচ্ছি পৃথিবী থেকে, তোমরা যদি পারো আমার জন্য একটু বেশি বেশি দোয়া করো। আমি জানি না আমার বাবা আমাকে মাফ করেছে কিনা, এটা আমি সম্পূর্ণ উপরে ছেড়ে দিচ্ছি। এটাই তার লাস্ট ওয়ার্ড ছিল। এরপর তিনি কোমায় চলে যান এবং প্রায় 3 দিন পর তিনি মারা যান। এটা ছিল ঘটনা রাসেল ভাই। আর অনেকগুলো প্লট মিস করে গেছে, আমি বললাম না, ওগুলা মাথায় আসবে না রাসেল ভাই। যদি একটু মনে করে করে বলবে, কারণ ঘটনাটা খুবই ইন্টারেস্টিং। মনে করেন ওই যে বলছে যে, যেমন এটা আমি বলতে চাচ্ছিলাম না, একদিন খাওয়ার টেবিলের সামনে হঠাৎ বলছে দেখো আমার আব্বা কি জানি খাচ্ছে, ময়লা টয়লা, আমার বার একটু ভালো খাওয়া দাও। না, এগুলো সব দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি না। ওকে, এই ছিল ঘটনা রাসেল ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক চমৎকার একটা ঘটনা আমরা শুনলাম ডক্টর আরিফের কাছে, এবং ডক্টর আরিফের কাছে এই ঘটনাটা শুনে আমার কাছেও খুব মানে তোমার শিউরে ওঠার মতো কথা। এরকম ঘটনা কিন্তু সচরাচর আসলে পাওয়া যায় না, তাই না? তো যাই হোক, আমার মনে হয় যে আমরা ডক্টর আরিফের কাছে আবারও ফিরে আসব। এখন যেটা করবো সেটা থেকে অডিও ক্লিপে যাব এবং সেই অডিও ক্লিপের পরে আবারও আমাদের নতুন অতিথি নিয়ে আসতে হবে। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। Stay tuned to Radio Puttere FM and do Futte. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি চট্টগ্রাম থেকে রাজিয়া বলছি। আমি একজন শিক্ষানবিশ আইনজীবী।
এবং অফিসকে রেগুলারলি তোলার দ্বারা এই জন্য এর আগে ঘটনা পাঠিয়েছি 3কে পরপর আপনার সেগুলো ব্রেও করেছে, এই জন্য অনেক ধন্যবাদ। কথা দিয়েছিলাম ব্যাক করবো, বাট ব্যস্ততার কারণ আছে, সেটা হয়ে ওঠেনি আজ অনেকদিন পর। অ্যান্ড কাল শুক্রবার, আজকে আমার হাতে অবসর আছে, সো রাতে ঘুমও আসছে না, রাত এখন 3টা। ভাবলাম আমার নিজের সাথে ঘটা কোনো ঘটনা আজকে আমি আপনাদের জানাবো। নিজের সাথে মানে আমরা পারিবারিকভাবেও ফিল করেছি এমন ঘটনা বেশ কিছু আছে, আর কিছু এমন যেগুলো আসলে আমরা এমনিতে শেয়ার করতে চাই না, কারণ প্রথমে অনেকে এসছেন এমন শেয়ার করেছেন, প্রবলেম ফেস করেছেন, অনেকের কাছে শুনেছেন, অ্যান্ড নিজে থেকেও মনে হয় যে না, কিছু ব্যাপার আসলে একান্ত নিজের কাছে রাখেন ভালো। আজকে 2006 এবং 2006-এর শেষের দিক এবং 2007-এর মাঝামাঝি কিছু সময় আমরা একটা বাসায় ছিলাম। সেই বাসায় ঘটে যাওয়া একটা ঘটনা আসলে আপনাদেরকে বলার চেষ্টা করব। সেই বাসায় আসলে যখন আমরা করি, আমরা খুব তাড়াহুড়ো করে বাসাটা চেঞ্জ করি, অ্যান্ড বাসাটা বেশকে বাবার পছন্দ ছিল। বাবার পছন্দ মানে হচ্ছে মোটামুটি একটু সুবিধা দেশেই বাবা বাসা করতে পছন্দ করেন, আমাদের মতো আমি বা মা যেভাবে সবকিছু একদম দেখে শুনে নিজের মন পছন্দ হলে যাবো, না হলে যাবো না, ওর বাবা বাসা চাইছেন না। খুব দ্রুত সে বাসাটা আমরা শিফট করেছিলাম। বাসে ঢোকার পর থেকে আজকে আমার একটা ভালো মনে হচ্ছে না, কারণ বাসাটা ছিল কবরস্থানের অপোজিটে, অ্যান্ড মা অবভিয়াসলি কবরস্থানের অপোজিটে কোনো বাসা নিতে ইন্টারেস্টেড ছিলেন না। অ্যান্ড বাবাকে যখন আমরা জিজ্ঞেস করলাম যে বাবা আপনি কেন সিলেক্ট করলেন, আপনি জানেন আমরা কবরস্থানের অপোজিটে থাকতে পছন্দ করি না। কি বলবো, বাবা সন্তান দিকে এসেছিলেন, অপোজিটে কবর আছে, বাবা খেয়াল করেননি, সো কেয়ার করা। আমরা সবাই মেরে খুব আপসেট ছিলাম। তার উপর আবার মাঝখানে হতে না হতে নানান ধরনের কথাবার্তা শুনছি যে এখানে কোনো ফ্যামিলি এসে যেভাবে আসে, ভালো কোনো ফ্যামিলি আসলো সে কিন্তু ভালো অবস্থান নিয়ে আর ব্যাক করতে পারে না। কেন জানি সবাই এখান থেকে নিঃস্ব হয়ে যাওয়ার একটা রেকর্ড আমাদের আগ পর্যন্ত অন্তত। এখন অবশ্য তারা সেখানে কোনো ভাড়াটিয়া রাখেন না, সে তার নিজের ছেলেদেরকে বিয়ে করে ছেলে বউদেরকে সে বাসাগুলো রাখি। আমরা ছিলাম লাস্ট ভাড়াটি ওই বাসার। সো ঘটনায় যায়, ওই বাসায় যখন আমরা থাকতাম আসলে প্রায় দেখতাম রাত 1টা-2টার পর কেমন জানি নিস্তলার বাসা ছিল, বলে রাখি সেটা, যার কারণে আপনি হাঁটতে হাঁটতে কিন্তু জানেন আপনার হাতে লাগার কথা। তো রাত 1টা-2টার পর একদম কনফার্ম 2টার পর, মাঝে মাঝে 1টার পর সেটা খুব কম, বাট 2টার পর একদম মাত্র আমরা রেডি থাকতাম এক সময় যে এখন শব্দ হবে। মনে হতো কেউ লাঠি দিয়ে আপনার জানালা দেওয়াল জুড়ে বাচ্চাটা করে না খেলা, যে একটা লাঠি নিলাম হাতে, ঘষে ঘষে যাচ্ছি, জানালা পড়লে জানালা, দরজা পড়লে দরজায় এই লাঠিটা ঘষে ঘষে যাচ্ছি, এরকম শব্দ হতো। এর কিছুদিন পর দেখা গেল শব্দ হচ্ছে নক করার, খুব সিরিয়াসলি কোনো মানুষ আপনার কাছে হেল্প যাচ্ছে, সেরকম নক। প্রথমে যেদিন থেকে নকটা হলো, এতদিন আমরা অভ্যস্ত ছিলাম যে একটা লাঠি টেনে টেনে নিয়ে যাচ্ছে বা হাতের নখ টেনে টেনে নিয়ে যাচ্ছে, বাট প্রথম দিন যেভাবে নকটা হলো, ইমার্জেন্সি জানালাটা হলো, আমার হেল্প দরকার, আমি এবং মা দুজন একসাথে উঠে বসে যাই। বাবা কিন্তু বাইরে থাকেন, বাট সেদিন বাবাও ছিলেন আমাদের সাথে। আমি মা দুজনই উঠে বসে যাই, ঘুমাতে একটু সময় লাগে, আমাদের এটা খুব পুরনো অভ্যাস। তার উপর আবার এই বাসে আসার পর থেকে যেহেতু এগুলো হচ্ছে, দেন ঘুমটা আসলে ভাবে আসেও না। সো মা বললো খুলে দেখবি নাকি, বাট বাবা বললো না দরকার নেই, যেহেতু এখানে হতে থাকে এগুলা, সো আগে অবজার্ভ করো কি হচ্ছে। বেশ কয়েকবার সেভাবে নক করলো, দেন শান্ত। কেউ যদি আপনার কাছে হেল্প চায় তাহলে সে অবভিয়াসলি কথাও তো বলবে, কোনো কথা নেই, জাস্ট নক। ওকে আমরা চুপচাপ থাকলাম, এরপর অভ্যস্ত হলাম সেটার সাথে। হ্যাঁ, আর এটা 3টা, 3:30 নক, খুব সিরিয়াস নক। আমরা অভ্যস্ত। প্রথম দিকে একটু ভয় লাগলো, পরে কেমন জানি মানিয়ে নেই, আসলে হচ্ছে তো। এরপর একদিন রাতে ঘুমাচ্ছি, হঠাৎ ঘুম ভেঙে গেল। আমি আর মা একই রুমে আছি, মা আমার পাশে আছেন, ছোট বোন খুবই ছোট, তখন সে 5-6 বছর এরকম একটা বয়স হবে হয়তো, মনে পড়ছিল। মা আমার পাশে, আমারও সেই কিন্তু মার ঘুম বেশি পাতলা, বাট কেন যেন মা শুনছেন না। আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি অনেকগুলো লোক যখন কবর জিয়ারত করে তখন যেরকম শব্দ আপনি শুনবেন, দূরত্ব 1-2 হাতেরও বেশি না আমাদের পাশ থেকে কবরস্থানটার, যার কারণে আমি ক্লিয়ারলি শুনছি কেউ দাঁড়িয়ে কবরে দোয়া দরুদ পড়ছে, কবর জিয়ারত করছে মেবি। তো আমি অনেকক্ষণ শুনলাম, অ্যান্ড মাকেও ডাকার চেষ্টা করলাম, দেখলাম মা গভীর ঘুমে আছে, তো কোনো ফিলিংস নেই, অথচ আমার শোনার ঘুম বেশি পাতলা। ওকে, সকালে উঠলাম, মাকে বললাম, মা বললো, মা তো একদম তাজ্জব বলে বললো, ঠিক কিভাবে শুনলাম? আমি তো শুনলামই, একবার না আরে বেশ কয়েকবার এরকম হলো, শুধু আমি শুনলাম। তারপর আরেক দিন, সেদিন বর্ষার সিজন ছিল মেবি, মনে পড়ছে না, বেশ কয়েক মাস পর, অর্থাৎ আমরা বাসাটা ছেড়ে দেবার ধরুন
6 মাস আগে এরকম হতে পারে। আমি ঘুমাচ্ছি, বাসায় মেবি গেস্ট ছিল আমাদের, যার কারণে আমি নিচে ফ্লোরিং করে শুয়ে আছি। অনলি আমি, পাশে বেডে মা অ্যান্ড গেস্টের কিছু মার সাথেও আছে, কিছু সামনে সামনে ভাইদের সাথেও আছে। সো দেন ঠিক আছে, অনেকক্ষণ কথাবার্তা হলো। সেদিন 3টা 3:30, সেদিন কিন্তু লাঠির আওয়াজ বা সিরিয়াস কোনো নক অ্যান্ড আমরা খেয়াল করতাম বাসায় কোনো গেস্ট আসলে কিন্তু এই সত্যগুলো একদমই হতো না, একদম নর্মাল। আর আমরাও কারোর সাথে এগুলো আলোচনা করতাম না, কারণ আমাদের আমরা শুনেছি এরকম, আর আমরা বিশ্বাসও করি বিষয়টাতে। আপনি যখন এসব বিষয়ে বেশি আলোচনা করবেন তখন ট্রাবল ফেস করতে হয়। অ্যান্ড মা তো বলেন যে নিজের সাথে ঘটনা কোথাও বলো না, কারণ এগুলো বলা যায় না কখন কি প্রবলেম ক্রিয়েট করে। সো এগুলো যেহেতু অনেক দেরির ঘটনা, কে কারণে হয়তো আজকে আমি বলার সাহসটা পাচ্ছি। অ্যান্ড আমি ফিরে ওকে সেদিন প্রায় 3টা হবে, সবাই আড্ডা দিয়ে বিছানা গুছিয়ে শুতে শুতে ঘুম আসতে একটু সময় নিয়ে গেলো। বাট সারাদিন যেহেতু গেস্ট ছিল, অনেক কাজকর্ম করেছি সবাই মিলে, ক্লান্তিতে ঘুম চলে এসেছি। রাত কয়টা হবে আমি জানি না, যেহেতু 3টার মতো বেজেই গেছে ঘুম আসতে। দেন না কয়টা হবে আমি জানি না, রাত্র ভাই ঘুমিয়ে আছে, হঠাৎ চোখ খুলে গেল। কোনো রকম সাউন্ড শোনা না, কোনো রকম অদ্ভুত ফিলিংসটা কিচ্ছু না, আর হঠাৎ যখন ঘুম ভেঙে যায়, যেভাবে আপনি নর্মালি চোখ খুলে পেতেন খুলে পেলাম, কোনো রকম সিরিয়াস বিষয় নাই। চোখ খুলে দেখলাম একটা 10-12 বছরের বাচ্চা মেয়ে, প্রিন্টের ফুলের একটা ফ্রক পরা, চুল খুব বেশি লম্বা না হলেও কোমর পর্যন্ত, এবং খুব সুন্দর দেখতে, খুব মায়াবী একটা চেহারা। সে, আমি যেহেতু ফ্লোরিং করে শুয়ে আছি, সে আমার পায়ের দিক থেকে আস্তে আস্তে দাঁড়িয়েছিল। আমি যখন চোখ খুললাম সে দাঁড়িয়েছিল। তারপর আমি চোখ খুলে তাকানোর সাথে সাথে সে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমি ঠান্ডা হয়ে তার দিকে তাকিয়ে আছি, কি হচ্ছে, এরকম কেউ আমার পাশে নাই এখন। আমি কি দেখছি আসলে আমি নিজেও জানি না, আমি just তাকিয়ে আছি। তারপর আস্তে আস্তে সে এক পর্যায়ে হাতটা আমার বুক বরাবর এসে, সে দাঁড়িয়ে আছে কিন্তু সে বসেনি, সে দাঁড়িয়ে থেকে আমার বুক বরাবর জায়গাটাতে এসে হাতটা বাড়িয়ে আমাকে ধরতে চাইছে। হাসিটা কিন্তু তখনও বিলীন হয়নি, হাসিটা আছে তার মুখে। সে আমাকে ধরবে, হাতটা আমার মুখ পর্যন্ত এসে আমি চিৎকার করে উঠে বসে গেলাম। অ্যান্ড কিচ্ছু নেই আমার সামনে। মা উঠে বসে গেল, কি ব্যাপার। আমি কিছু বলতে পারলাম না মাকে, আমি বলতেই পারলাম না আমি কি দেখলাম, কি হলো, কারণ আমি হিসাবই তো মিলাতে পারছি। দেন চুপচাপ সকাল উঠলাম, মাকে বললাম। মা খুব চিন্তিত হলেন যে এই বাসায় আর থাকা যাবে না, বাসে থাকতে হবে। তো আমাকে খুব ডিটেলসে জিজ্ঞেস করলো, মা কি হলো না হলো কিরকম। আমি বললাম না, ভয়ের কিছুই নেই। তাকে দেখে আমি খুবই রিল্যাক্স ছিলাম, আমি সমস্যা একটাই সঙ্গে ধরতে আসছি, বাইরে কিছু না। সে যদি চুপচাপ দাঁড়িয়ে থাকতো আমিও হয়তো চুপচাপ তাকিয়েই থাকতাম, এরকম একটা সিচুয়েশন ছিল। ওকে, এরপর আমরা খুব দ্রুত বাসা পৌঁছানোর চেষ্টা করছি। অ্যান্ড নানা রকম সমস্যা আমরা সেখানে ফেস করেছি। এগুলো ছাড়াও আমাদের কেন জানি ফিনান্সিয়াল কন্ডিশন খুবই উইক হয়ে যাচ্ছিল দিন কেন জানি কোনো না কোনো সমস্যা আমাদের লেগেই থাকে, কোনো না কোনো আমার কিছুতে সমস্যা থেকে বের হয়ে আসতে পারছে, এর হতো সিচুয়েশন। দেন পাশে কিছু পুরোনো লোকাল পিপল ছিল যারা ওখানেই থাকেন। ওরা বললো যে আপনারা আর এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন, এই ঘরে যারা এসছে তারা কিন্তু কখনো নিজেদের জিনিসপত্র বা নিত্যের সচ্ছল অবস্থা নিয়ে ব্যাক করতে পারেনি, ঘরটার অবস্থাই এরকম। কোনো ক্লারিফিকেশন নেই, বাট আপনারা বিশ্বাস করলে করেন, না করলে নাই, আপনারা বাসায় চেঞ্জ করেন। দেন একদিন সকালে উঠে মা দরজার সামনে চাল ময়দা টাইপের কি সব পড়ে থাকতে দেখলো। খুবই অদ্ভুত একটা ফিলিংস, কি বলবো এটা। দেন সবকিছু আরো যেসব বলতে পারছি না বা বলা উচিত হবে বলে মনে করছি না, সবকিছু মিলিয়ে আমরা দ্রুত বাসাটা চেঞ্জের সিদ্ধান্ত নিলাম। অ্যান্ড আল্লাহ রহমত আমরা চেঞ্জও করলাম। দেন আমাদের সবকিছু ঠিকঠাক, না এসব আর ফেস করলাম না, আমাদের এইসব সমস্যা যাচ্ছিল একটা না একটা লেগে আছে, ওই সমস্যা থেকে আমরা বাইরে বের হয়ে আসলাম, পরিত্রাণ পেলাম। ওকে রাসেল ভাই, আজ আর নয়, নিজের সাথে ঘটা আরো কিছু ঘটনা আছে, আমি জানি না আসলে সেগুলো আমি শেয়ার করবো কিনা, বাট আদার্স যেসব আমার নানুর রিলেটেড অনেক ঘটনা, আমার কাছ থেকে এত ঘটনা শুনেছে রাসেল ভাই, আমি চেষ্টা করব সেখান থেকে কিছু ঘটনা করার জন্য। বাট কবে না সময় বের করতে পারবো জানি না, হোপ করছি যে খুঁজছি তো হয়তো সময় বের করতে পারবো। ওকে, ভালো থাকবে, দোয়া রাখবেন, আল্লাহ। Basic Radio Money Furqi. ওয়েলকাম ব্যাক, শুনছেন রেডিও ফুতের এফএম, আমি রাতের সাথে, এবং চলছে ভূত এফএম। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম, এবং আশা করছি সবাই ভালো আছেন, সবসময় ভালোর দলে আছেন। এবং আমাদের এইখানে যারা লিখছেন তাদের অনেক রকমের মেসেজ পাচ্ছি আসলে।
এবং যে মেসেজগুলোতে আপনারা জানাচ্ছেন কেমন লাগছে আজকের ভূত এফএম এবং কিরকম উপভোগ করছেন। আমাদের এইখানে যে সমস্ত ঘটনাগুলো আপনারা শুনছেন সেই সমস্ত ঘটনাগুলো অলমোস্ট সবকিছুই আমি দেখতে পাচ্ছি কোনো পজিটিভ রিভিউ আপনারা দিয়েছেন। চড়ি শুনে অনেকেরই ভালো লাগছে, অনেক কারো হয়তো ভালো লাগছে না। আমাদের সাথে আবির মন্ডল যেমন, তার কাছে এখনো ভালো লাগেনি। রেজাউল করিম আমাদের সঙ্গে আছেন, তিনি চিটাগং থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আলম খোরশেদ, তিনি বলছেন যে লাস্ট স্টোরিটা ইনক্রেডিবল ছিল। আমাকে তো লাস্ট স্টোরিটা আসলে অসাধারণ লেগেছে, ডক্টর আলিফ বলছিলেন। আমাদের সাথে আছেন স্পারহান পাদ এবং তিনি বরিশাল থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন এমডি সেলফি কিং জয়। এবং আমি সত্যি কথা বলছি যে ডক্টর আলিফের যে সেকেন্ড ঘটনাটা, এটা ভুলতে মনে হয় আমার অনেকদিন টাইম লাগবে। এমডি নাতিউর রহমান লিখেছেন আলিফ ভাইয়ের দ্বিতীয় ঘটনাটা অনেক ভালো লাগলো। সোহাগ বাবু আমাদের সঙ্গে আছেন এবং একা বাসায় তিনি শুনছেন। জুলহাস নেইমার আমাদের সাথে আছেন, কুয়াকাটা থেকে শুনছেন। তারা একসাথে অনেকগুলো বন্ধু মিলে, এবং তারা সম্ভবত একটা হোটেল রুম কিনা আমি ঠিক বুঝতে পারছি না, সেখান থেকে একটা ছবি আপলোড করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যে শুনছেন এবং সবাই একসাথে শুনছেন, সেই মানে পুরো ব্যাপারটা আমি যেন অনুভব করতে পারছি। আপনারা সবাই আশা করছি যে আপনারা উপভোগ করছেন, আমাদের সাথে পুরোটা সময় থাকবেন। ফুয়াদ আল মাহিন আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন যে আশা করি ভালো আছেন। ইয়েস, আমি ভালো আছি, ওকে সবসময় ভালো দলেই আছি। আহমেদ শাকিল নাটোর থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এমডি তানভীর আছেন আমাদের সঙ্গে। আজ যে আসিফ ভাইয়ের সেকেন্ড স্টোরিটা এক্সট্রা অর্ডিনারি লেগেছে। আমাদের সঙ্গে আছেন এমডি মারুফ, আমি কিন্তু ভূত এফএমের পেজ থেকে পড়ছি। আমাদের সঙ্গে আছেন এমডি মেহেদি হাসান সানি, অনেক জ্বর, তারপরে শুনছি আপনি আপনার খুব দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও পারভেজ মুশাররফ, এবং তিনি বলছেন কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই। ইমাদ শোভন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এছাড়াও এই মুহূর্তে মেহেদি হাসান মামুন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। SKR মাহমুদুল ইসলাম মুন্না আমাদের সঙ্গে আছেন। আহমেদ শাকিল আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদৌস আরিফা সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়াও আমি দেখতে পাচ্ছি রেডিও ফুর্তির যে পেজটা রয়েছে সেই পেজেও আমাদের এখানে অনেকেই অংশগ্রহণ করেছেন এবং লিখছেন, এবং তাদের মধ্যে যারা আছেন এই মুহূর্তে তাদের দেখতে পাচ্ছি আমি অনেকেরই কাছে ভালো লাগছে। এবং সেই প্রসঙ্গ নিয়ে, সেই মেসেজগুলো নিয়ে একটু পরে আসবো। আপাতত আমাদের নতুন অতিথি এখানে জয়েন করেছেন আমাদের সাথে, তার সাথে পরিচিত হই, তারপরে ঘটনা শুনে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, আমি বলছি। আসসালামু আলাইকুম, আমি রিসাত মিরপুর 1 থেকে এসেছি। আপনার সঙ্গে যিনি আছেন আমি জি, আমার নাম নূর। একটু কাছে এসে বলতে হবে। জি, আমার নাম নূর। আমরা মিরপুর 1-এ থাকি, মিরপুর 1 সলিমুদ্দিন মার্কেট। ওকে, আমরা চলে যাই ঘটনায়। আপনি যে ঘটনাটা শুরু করবেন সেই ঘটনাটা আসলে এখনো ঘটছে এবং সেই ঘটনাটা শেষ হচ্ছে না কোনোভাবে, এবং আপনি এখনো সাফার করছেন প্রতিদিনই। এবং এইখানে আপনার মা আপনার সঙ্গে এসছেন, আপনার হাজবেন্ড আপনার সঙ্গে এসছেন, এবং আপনি নিজেও আপনার কাছ থেকে প্রথমে শুনি যে ঘটনাটা শুরু হয়েছিল কিভাবে, তারপরে এই ঘটনাটা শুরু হয়েছিল 2010 সালে, যখন আমরা উত্তরাতে থাকতাম। কামারপাড়া নামে আমরা একটা জায়গায় ছিলাম, ওইখান থেকেই ঘটনাটা শুরু হয়। তখন আমি ক্লাস 4-এ পড়তাম। এটা 2010 সালের কাহিনী। তখন আমি আগে থেকেই ভূত এফএম শুনি, তখন থেকে মানে কিছুটা যখন দেখতাম মনে করতাম যে হ্যালোসিনেট হচ্ছে বা অন্য কিছু, এই টাইপের সবসময় এইগুলো ভেবেই এগুলোকে পাত্তা দিতাম না। আর একদিন আমি বসেছিলাম, ওই দিনও শুক্রবারই ছিল, ভূত এফএম শুনবো, এরকম বেশি রাতও না, 10:30 11টা এরকম টাইম হবে। আমি একটু বাসার ডিটেলসটা দিয়ে নিই। আমরা ছিলাম 3 তলাতে, আর সামনে একটা বাসা ছিল 3 ফিট। ওইখানে একটা বড় আম গাছ ছিল, ওইখানে মানে কিছু ঝামেলা ছিল। যাই হোক, তো ওইখানে আমি বাসায় যখন জি যে অবশ্যই। তা তোমার ওখানে যখন পড়ছি সময় বাসে ছিল, ওটা কিরকম টাইম ছিল? ওই টাইমটা ছিল 10:30 থেকে 11টা পর্যন্ত। ওই টাইমে আমি জানলার কাছে বসেছিলাম, হঠাৎ দেখি যে একটা মেয়ের মতো, মানে আকৃতিটা মেয়ে ছিল, বাট
ফেস দেখা যাচ্ছিল না। বয়স তো মানে বয়স্ক ছিল কিছুটা। যাই হোক, ওরকম একটা মেয়ে ছিল বসা। ওই মেয়েটা তখন মানে মুখটা লুকানো টাইপ বসা ছিল। তখন আমি তাকিয়েছিলাম ডাকি। সেটা ছিল চালের উপরে বসা ছিল, যেটা হাত পা এক জায়গায়, যেটাকে আমরা বলি হামাগুড়ি টাইপের দিয়ে ওভাবে করে বসা ছিল, চুলগুলো সামনে দিকে ছিল, দিয়ে চালের উপর বসেছিল। হ্যাঁ, তারপর আমি কিউরিওসিটি বশত মেয়েটাকে ডাক দিই। ডাক দেওয়ার পরে কিছুক্ষণ ডাকাডাকির পরে সে অ্যান্সার করে না বা তাকায় না। অনেকক্ষণ পরে যখন আমার রাগ হয় তখন একটু আমি ডাক দিই। তখন সে যখন তাকায় আমার দিকে, মানে ফেসটা কেমন ছিল এটা এক্সপ্লেন করা সম্ভব নয়। একে তো মনে হচ্ছে তাকিয়ে আছে, বাট তার চোখটা মানে দেখা যাচ্ছে না, একদম ফুল একটা মানে ছায়া টাইপের কিছু দেখা যাচ্ছে। এত ভয়ানক ছিল এটা, যেটা বলে এক্সপ্লেন করা আসলে সম্ভব নয়। একদম ফুল তাকিয়ে আসে, দেখে মনে হচ্ছিল যে এখনই হয়তো আমাকে এসে ধরবে বা কিছু বলবে। অনেক রাগান্বিতভাবে তাকিয়েছিল। এই ছিল আমার প্রথম কাহিনী। মানে আপনি হচ্ছে ওই ওই আপনার এখন যে সমস্যাগুলো সমস্যাগুলো তো খুব সিভিয়ার। আপনি হাত দিন থেকে যেমন আপনি ওনারা বলছিলেন যে আপনারা আপনার সামনে চোখের সামনে মুহূর্তের মধ্যে আপনার হাতে বিভিন্ন জায়গায় দাঁত পড়ে যায়, বিভিন্ন হ্যাঁ, বিভিন্ন ধরনের স্ক্র্যাচ পড়ে, তারপর আরবি ওয়ার্ড ওঠে কিন্তু উল্টো। তারপর খ্রিস্টিয়ানদের যে ক্রস আছে সেটাও উল্টো হয়, মানে এরকম ধরনের কিছু চিহ্ন হয়, মানে আবার বিভিন্ন ওয়ার্ড লেখা ওঠে। এখানে আমি তোমার এটাকে ক্লিয়ার করে দিচ্ছি সবার জন্য। সেটা হচ্ছে ও যেটাকে দেখেছিল সর্বপ্রথমে চালের উপর যেটা কথা বলছে, এই জিনিসটাই আমাদের ধারণা মতো, এবং আমরা অনেক হুজুর দেখিয়েছি, অনেক কবিরাজ দেখিয়েছি, তাদের সবার ভাষ্য অনুযায়ী এই জিনিসটাই সেই জিনিস। ইভেন অনেক ক্ষেত্রে যখন হাজির করে, জিন হাজির করা হয়েছে আজ পর্যন্ত অনেকবার, করানোর পরে প্রত্যেকবার স্বীকারোক্তি এসেছে ওর এখন পর্যন্ত যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো এই সময় থেকে শুরু হয়েছিল, এবং সে যখন চালে যে বসেছিল তখন যখন তাকে ও ডেকেছিল, ও তখন থেকে এসেছে ওর সাথে। আর এইটা মেন প্রবলেমটা শুরু হয় আমাদের বিয়ের পরে থেকে। বিয়ের প্রথম থেকে আমি অনেকটা এথিস্ট টাইপের ছিলাম, যে আমি ধর্ম বিশ্বাস করতাম না, কোনো কিছু বিশ্বাস করতাম না সেভাবে করে এথিস্ট ছিলাম। বিয়ের প্রথম দিকে ওর কিছু কিছু সিনড্রোম দেখা দেওয়া শুরু করলো। এটা হচ্ছে গিয়ে অক্টোবরে 2017 সালে মিরপুরে আমাদের বর্তমান যে বাসে আমরা অবস্থান করছি, এই বাসায় যে ও অনেক সময় দেখা যেত আমার উপর রাগ করছে, করে আমাকে মারতে চাচ্ছে। একদিন শুয়ে থাকতে থাকতে আমার আঙুল ধরে বলছে যে তোমার আঙুলটা আমি ভেঙে দিই। আমি চিন্তা করেছি যে হয়তো রাগ করেছে বা দুষ্টুমি করছে, এরকম চিন্তা করে বলেছি যে তাহলে ধরো ভেঙে দাও। তখন আমার মা দেখেছে যে ও ভাঙতে গিয়েছে পুরোপুরি, আমি টান দিয়েছি, মা দেখেছে, দেখে ওকে বকা দিতে দিতে তখনও বলছে যে আমি এরকম করিনি, তো না আমি এটা করিনি। তখন আমরা চিন্তা করলাম হয়তো কোনো মেন্টালি প্রবলেম হতে পারে, এরকম তো সাধারণ হয় মানুষের। নতুন পরিবেশে এসেছে, এত টানাটানি গিয়েছে, বিয়ের একটা সিজন গিয়েছে, এই জন্য এটা হয়েছে। কিছুদিন যেতে না যেতে আমাদের বাসায় কিছু লোকজন আছে, আমরা আড্ডা দিচ্ছি, হঠাৎ করে ওর হাতে একটা বাইটের চিহ্নটা পুরোপুরি সাপের দাঁতের মতো, 3টা দাঁত, বাচ্চাদের দাঁত সাইজের মতন গ্যাপ করে সাপের মতন 3টা দাঁত। ও মানে আমাদের কাছে এসে হাতটা দেখিয়ে পুরো কান্না করে ফেলেছে যে আমার কি এখনো কামড়াচ্ছে কি যেন, দেখো। আমরা ঠিক বুড়া আঙুলটা সাইড থেকে, রাসেল ভাই আপনি দেখতে পারবেন, এইখান থেকে 3টা দাঁতের দাগ একদম সামনে, তার মানে বুড়ো আঙুলের ঠিক নিচের দিকটায়। আমরা চিন্তা করছি হয়তো অ্যালার্জি বা এই টাইপের কোনো কিছু হবে, যেটা অ্যালার্জি টাইপের কোনো কিছু একটা দাগ পড়েছে। তার কিছুদিন পরে আমার এক ফ্রেন্ড আমার দেশের বাড়ি থেকে ঢাকায় বেড়াতে এসে তার ওয়াইফকে নিয়ে আসলে আমাকে ফোন দেয় যে নতুন বিয়ে করেছিস, আমি আসি তোর বাসায় দেখা করতে। আমরা তাকে নিয়ে আসি, বাসায় নিয়ে এসে আমরা রাত্রি আনুমানিক 3টা পর্যন্ত আড্ডা দিয়ে আমরা আমাদের রুমে যখন শুতে যাওয়ার আগে আমি আর আমার ওয়াইফ মার রুমে গিয়েছি আমার, তাকে গুড নাইট দিতে, যে আমরা শুতে যাব। এরকম সময় হঠাৎ করে নুপুরের শব্দটা প্রথমে আমার ওয়াইফ পাওয়া শুরু করলো। নুপুরের শব্দ পাচ্ছে, তারপর বলছে যে এরকম নুপুরের শব্দ বারান্দা থেকে আসছে, মা তুমি কি শুনতে পাচ্ছ? তখন মা একটু খেয়াল করে দেখে বলে মাও শুনতে পাচ্ছে। এবার দুইজনের এরকম দেখে আমি তারপরে চিন্তা করলাম কিরকম নুপুরের শব্দ, আমি একটু খেয়াল করে দেখি। এবার আমি শুনতে পেয়ে আমার কেন জানি আচমকে একটু ভয় লাগা শুরু হলে আমি মোবাইল ফোন থেকে ইউটিউবে যে পুরো ইয়াসিন চালিয়ে দিলে নুপুরে ও বলছে খালি যে সাউন্ডটা বাড়ছে, এটা বন্ধ করে সাউন্ডটা বাড়ছে। বলতে বলতে রাসেল ভাই সর্বোচ্চ 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে ও চিল্লিয়ে উঠে খাটে শুয়ে
আমাকে ধরতে আসতে মারবে যে সাউন্ডটা বন্ধ করো থেকে এবার কর। ফেসটা দেখতে সেই সময় ওর ফেসটা দেখতে কেমন বলা যায় যে রাগান্বিত হিন্দুদের রাগান্বিত দুর্গা বলে যেরকম ওই টাইপের, মানে বড় বড় চোখ করে এমন ভাবে যে আমাকে মেরে ফেলবে এই টাইপের একটা ফেস এক্সপ্রেশন তৈরি করে। আমরা তো ভয় পেয়ে যে এটা এরকম কেন হচ্ছে। তখন আমার পাশের ফ্ল্যাটে পাশের রুমে তো আমার ফ্রেন্ডরা ছিল, আম্মুকে বললাম কি তুমি দ্রুত যাও যে ওদেরকে ডাক দাও। আম্মু কিছু চিন্তা না করে আম্মু ওদেরকে ডাক দিতে গেল, ওইটুক সময় আমি ধরে রেখেছি, যদিও একটু ভয় লাগছে, বিশ্বাস করি না ভয় লাগছে। এবার ওরা আসলো, ওরা আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ আসলো, এসে দেখলোই এটা কথা এখানে তুমি স্কিপ করে Okay. গেছো। তোমার ফ্রেন্ডের ওয়াইফের সাথে এই প্রবলেমটা ওটা ছিল। বলবো। তা ওরা আসলো, এসে দেখলো যে আমার ফ্রেন্ডের ওয়াইফের এই প্রবলেমটা ছিল, যে কারণে ওরা বুঝতে পেরেছে দেখি যে আসলে এটা কি হচ্ছে। হুম। এইবার ওরা এসে সাথে সাথে বাসার যে জানলার পর্দা ওগুলো নিল, মানে এক্সট্রা যে পর্দাগুলো আমাদের রাখা থাকে ওগুলো নিজে আয়না টাইনা এগুলো যা আছে এগুলো ঢেকে দিল। ঢেকে দিয়ে পাশের বাসা থেকে বললো যে মরিচ নিয়ে আসো, এই নিয়ে আসো, ওই নিয়ে আসো, কিছু জিনিসপত্র রিচুয়াল টাইপের জিনিসপত্র যেগুলো দিয়ে তারায় ভূত তারায় এরকম জিনিসপত্র কিছু নিয়ে আসলো। নিশুগুলো করলো, কিন্তু তেমন কোনো বেনিফিট হলো না। না হওয়ার কারণে ও তো আমাকে মারবে, সবাইকে মারবে এমন একটা অবস্থা। আমরা 3-4 বন্ধু বান্ধব, 3-4 আমার ফ্রেন্ড, কাজের মহিলা, আমার আম্মু, শুধু 3-4 মিলে আমরা ওকে ধরে রেখেছি, হাত পা ধরে রেখেছি, কিন্তু আমরা ওর সাথে জোরে পারছি না। এক পর্যায়ে হলো কি, কারো একজনের কাছ থেকে, আমাদের রাফেজা খেয়াল নেই, কোনো একজনের কাছ থেকে ওর বা পাটা ছুটে যায়, ধরে রাখতে যে বা পাটা ছুটে গেলো, বা পাটা উঁচু করে খাটের উপরে একটা আঘাত করে, আস্তে করে আঘাত করার সাথে সাথে আমরা খাটে কাজের বুয়া শুদ্ধ 2-3 আমরা প্রায় 4-5 খাটের উপর সবাই খাটটা ভেঙে নিচে নেমে যাই। নেমে গেলে এর মধ্যে প্রায় আজান দেবে দেবে অবস্থা। এর মাঝখানে আরো কিছু কাহিনী আছে যেগুলো পার্সোনাল ইস্যুর জন্য আমি স্কিপ করে গেলাম। তা আজান দিবে দিবে এমন সময় সবকিছু একটু ঠান্ডা হলো। আমরা চিন্তা করলাম যে যাক, যেহেতু ফজরের আজান দিয়েছে তখন, তাহলে এখন হয়তো সবকিছু স্বাভাবিক হয়ে গেল। সবাই একটু নিঃশ্বাস পেলাম স্বস্তির, যে এখন হয়তো সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। জি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আজান শেষ হতে না হতেই আবার যা তাই শুরু। প্রথমে উঠে বসলো, এবার আমরা তো সবাই অবাক। আমরা ম্যাচের কাঠি টাঠি যে যেভাবে যা ছোটবেলায় শুনেছি যে ম্যাচের কাঠি বা ম্যাচ দেখলে ভয় পায়, এমনভাবে ম্যাচ নিয়ে আসছে আমার হাতে ম্যাচ। ও সুন্দরভাবে উঠে বসে আমার দিকে তাকিয়ে বলছে যে ম্যাচটা একটু দেখতে পারি তোমার হাত থেকে, ম্যাচটা একটু দেখি। ম্যাচটা আমি ওর হাতে দিলাম, যে ম্যাচটা দিল, যেহেতু এখন সেন্সে আছে, ম্যাচটা আমার হাতে থেকে নিয়ে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলছে যে ম্যাচ তো এখন আমার কাছে, তুমি আগুন কিভাবে জ্বালাবা। এই আবার সেই একই রকম প্রবলেম শুরু। এইটা বলার পরে থেকে আবার সেই সিমটমগুলো শুরু, মারামারি কাটাকাটি, সবার মধ্যে মারতে যাচ্ছে। এরকম করতে করতে ভোর হয়ে গেল, পুরোপুরি আলো উঠে গেছে সেই সময়। অনেকে হয়তো বিশ্বাস করে যে রাত্রিবেলায় শুধু এরকম প্রবলেম হয়, বাট আমরা যেটা দেখেছি প্রবলেম যাদের হওয়ার তাদের রাত দিন দেখে হয় না। আমাদের দিন হয়ে গিয়েছে তখন। আমরা সকাল 6টার দিকে আমার এক মামাকে ফোন দিয়ে বললাম যে এরকম এরকম সমস্যা, যদি আশেপাশে কোনো ভালো হুজুর বা কেউ থাকে তাকে নিয়ে আসো। তা সে এক মাদ্রাসার হুজুরকে নিয়ে আসলো, মসজিদ প্লাস মাদ্রাসার হুজুর, তাকে নিয়ে আসলো। নিয়ে এসে সে আমাদের রুমে ঢুকেছে, সে জানতো না যে এটা কতটা সিরিয়াস। সে আমাদের রুমে ঢুকে ওকে ধরে কিছু ছুরা পড়ছিল। তখন আমি ওখানে উপস্থিত ছিলাম, আমি রুমে ঢুকছি, সে ছুরা পড়ছে, মামা টামা সবাই ওকে ধরা। সেই অবস্থায় আমি ওকে রুমে ঢুকছি, ঢুকতে ঢুকতে দেখি ওর সেন্সলেস হয়ে গেল ছুরা পড়তে পড়তে। ও বেডে বসা সেন্সলেস হয়ে গেল। সেন্সলেস হতে হতে রুমের লাইট ফ্যান সব অফ হয়ে গেল। এবার কিছুক্ষণ পর ওর সেন্স যখন সেটা থাকলো, লাইট ফ্যান আবার ধরলো। এখন হুজুর আমাদেরকে বলছে যে যাক, সব সমস্যা চলে গেছে, আমি এখন আসি। তা আমরা রাসেল ভাই সে সময় বুঝতে পারিনি যে হুজুরটা নিজেই কতটা ভয় পেয়ে এখান থেকে চলে যাচ্ছে। তা আমরা সবাই স্বস্তি নিঃশ্বাস পেলাম আরেকবার, যে যাই হোক হুজুর এসেছিল, সব সমস্যা মিটে গেছে। হুজুর চলে যাওয়ার রাসেল ভাই সর্বোচ্চ 10 মিনিট পরে আমাদের ফ্ল্যাটটা 7 তলায়, বিল্ডিং এর 7 তলার উপরে আমাদের রুমে পুরো সাইড হাই ক্লাস শুদ্ধ, পুরো আপনার জানালা দেয়াল শুদ্ধ সবকিছু কেঁপে উঠলো। কেঁপে উঠতে আবার সেই হাসি দিয়ে আবার সেই প্রবলেম শুরু, পুরো সেরকম চেঁচামেচি মারতে আসা। এর মধ্যে আমরা আবার চিন্তা করলাম যে যেহেতু কিছু হয়নি, আমরা হুজুরকে আবার হুজুরকে ফোন দিয়েছি, কিন্তু হুজুর প্রথমে পক্ষে আসছি। এইবার আধা ঘন্টা এরকম আমরা টর্চার সহ্য করলাম। করার পরে যখন হুজুরকে ফোন দিলাম, হুজুরের ফোন ধরে না। এইবার ওই জিনিসটা, ওর যে জিনটা বলছে যে
হুজুর তো আর আসবে না। হাসি দিয়ে বলছে হুজুর তো আর আসবে না, হুজুর তো ভয় পেয়েছে। এইভাবে বলতেছে হুজুর তো আর আসবে না, হুজুর আমাদের দেখে তো ভয় পেয়েছে, আমি তো দেখা দিয়েছি হুজুরে, তো আমি চেহারা দেখেছি। ভালো কথা। এবার আমরা কি করব কিছু খুঁজে না পেয়ে এর মধ্যে আরেকজন হুজুর আনতে তো সময় লাগবে আমাদের। এর মধ্যে আমরা কোরআন শরীফ, মুসলমানদের কোরআন শরীফ আমরা ওর বুকের উপর দিয়ে রাখলাম, যে বুকের উপর কোরআন শরীফ রেখে দেখি কি হয়, যেহেতু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। ও কোরআন শরীফ শুদ্ধ কোরআন শরীফটা জিনটা নিজেই কোরআন শরীফটা হাতে নিয়ে উঠে বসে কোরআন শরীফ ছড়িয়ে দিচ্ছে হাতে। আর যতবার আয়না ঢাকা হচ্ছে রুমের মধ্যে, প্রত্যেকবার আয়নার পর্দা যখনই ও আসছে, বিল্ডিং কেঁপে উঠছে, থাই গ্লাস কেঁপে উঠছে, দিনের বেলা ভাই যেটা কেঁপে উঠে আয়নার পর্দা পড়ে যাচ্ছে, আয়না যে কাপড় দিয়ে আমরা ঢেকে রাখছি সেই কাপড়টা পড়ে যাচ্ছে। এরপরে আরো হুজুর আনা হলো কিছু, দু একদিনের মধ্যে এভাবে করে চলতে থাকলো। কিছু হুজুর আনা হলো, কেউ যেটা বলে শ্মশানে পাতা বলি দিয়েছে আমাদেরকে দিয়ে, এবং আরো কিছু জিনিসপত্র করেছে তারা। মাঝে ডক্টর দেখানো হয় যে আমার বাবাকে যখন জানানো হয় এইসব কাহিনী, তখন সে বলে যে আগে ডক্টর দেখাতে। তো আমি এরকম করে সাভারের একটা ডক্টরকে দেখাই। সে আমার বিভিন্ন ধরনের টেস্ট দেয়, সব কিছু দেওয়ার পর যখন রিপোর্ট আসে সন্ধ্যার সময়, সব রিপোর্ট নর্মাল লেখে, তখন সে সব সিনড্রোমগুলো জানতে চায়। দেন আমাদের কাছে একটা ভিডিও ফুটেজ ছিল, আমরা রাফেল ভাইয়াকে দেখতেছি যেটা। হ্যাঁ, তো ওই ভিডিও ফুটেজটা আমরা ডক্টরকে দেখাই। দেখানোর পরে সে নিজেই ওটা দেখে বলে যে আপনারা একটা হুজুরের সাথে কন্ট্যাক্ট করেন। সায়েন্সের যুগে এগুলো কেউ বিশ্বাস করে না, বাট আপনারা একটা হুজুরের সাথে কন্ট্যাক্ট করেন। এটা বলে সে জাস্ট আমাকে একটা রিল্যাক্সের জন্য একটা ঘুমের ওষুধ দেয়। আর এর মধ্যে কিছু জিনিস বাদ পড়ে গিয়েছিল, সেটা হচ্ছে ওরা আমাকে যখন জানানো হয়েছিল তখন বিষয়টা এমন সিরিয়াস হয়ে গিয়েছিল যে হঠাৎ করে ওর গলা কেউ ঠেসে ধরলে দেখা যায় না যে কে ধরছে, বাট গলার ওই জায়গায় যে মানুষের আঙুলের মতন ছাপ, 3টা আঙুলের ছাপ, গলায় 3টা আঙুলের ছাপ, স্পষ্টভাবে 3টা আঙুলের ছাপ পড়তো। যে ছাপগুলো থেকে ওর প্রায় 1.5-2 মিনিট, ইভিন 3 মিনিটের মতন সময় পর্যন্ত ওর নিঃশ্বাস বন্ধ হয়ে থাকতো, দম বন্ধ হয়ে থাকতো। যেই সিমটমগুলো দেখে আমরা চিন্তা করলাম যে আমাদের পক্ষে আর এইভাবে করে মানে রাখা সম্ভব হচ্ছে না, এইভাবে করে যে আমরা এত বড় রিস্ক নিয়ে রাখতে পারবো না আর কাউকে না জানিয়ে। যেহেতু প্রথমে চিন্তা করেছিলাম হুজুর দেখালে বা কোনো কিছু ছোট কিছু করলে হয়তো এটা সলভ হয়ে যাবে, তখন আমরা ওর বাবার পাশে যাওয়ার সিদ্ধান্ত নিই। তারপর ওর বাবার বাসায় যাওয়া হয়। ওখানে কাহিনী কিছু তুমি বলতে চাও? তুমি বলো। তা ওখানে যখন ওর বাবার বাসায় যাওয়া হয়, ওর আব্বু এনারা বিশ্বাস করতো জিনিসগুলো, কিন্তু এইভাবে করে যে নিজেদের ফ্যামিলির মধ্যে হবে কখনো চিন্তা করতে পারে নাই। ওখানে আমরা যাই, ওখানে গেলেও একই রকম সিনড্রোম দেখা দেওয়ার পর একবার একটা তান্ত্রিক ছিল, একটা হিন্দু, কি জান জটা, হয়তো তাকে আমাদের ওই অঞ্চলে জটা নামে খুব খ্যাত সে, তার কাছে যাওয়া হয়। সে গেলে বলে কি তোমার সে 3টা জিন আছে, তার মধ্যে 3টা জিন আছে, সে ছাড়িয়ে দিতে পারবে। বলতে আমাদেরকে কিছু রিচুয়াল দেয়, রিচুয়াল দেওয়ার পরে কোনোভাবে সেই জিনিস যায় না, কিন্তু তার কাছ থেকে আসার পর আমাদের প্রবলেমগুলো আরো বাড়তে থাকে। আগে যেহেতু শুধু গলা ঠেসে ধরে রাখতো, এখন মানে পুরোপুরি শরীরে মারের দাগ হয়, এবং পুরো শরীরের বডিতে স্ক্র্যাচের দাগ, সেটাও 3 আঙ্গুলের। এখন এইভাবে করে চলতে থাকলে কিছুদিন পর আমরা চিন্তা করি তার 1 থেকে 2 দিন পর যেভাবে করে আর আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তখন আমরা অন্য হুজুরের সাহায্য নিই। সেই হুজুরের নাম হচ্ছে তুফান হুজুর। সিরাজগঞ্জের ওদিকে যদি কেউ থাকে, শাহজাদপুর, সিরাজগঞ্জ, উল্লাপাড়া ওদিকে থাকলে তুফান হুজুর, তাকে সবাই চিন। তা এই উনার সাহায্য নিয়ে উনি সর্বপ্রথম সঠিকভাবে ওর যে প্রবলেমের জিনটা সেটাকে হাজির করতে সক্ষম হয়। তা উনি যেদিন আসে সেদিন যখন আমাদেরকে বসায়, সাধারণভাবে আমরা প্রথমে চিন্তা করি একটা হ্যাংলা পাতলা মানুষ, দেখে মনে হচ্ছে না সে হুজুর, সে কি বা করবে, এতজনে আসতে গেছে কিছু করতে পারে না। সে ওকে বসানোর পরে প্রথমে বিভিন্ন রিচুয়ালি ডাকে, সে জিনদেরকে ডাকলে সবাইকে বলে, আশেপাশে ওর আব্বু, আমি শুদ্ধ যারা থাকে সবাইকে বলে ওকে একটু শক্ত করে ধরে রাখবেন, যেতে আমাকে আঘাত করতে পারে। আমরা সবাই ধরে থাকি। তা ডাকলে কিছু রিচুয়ালি ডাকার পরে আসার পরে সে একটা লাঠি নিয়ে ওর পাশ থেকে সার্কেল করে একটা। তা সার্কেলটা করার পরে আপনার জিনকে বলে তুই এবার ঠান্ডা হ, তুই দেখ তুই এখান থেকে বেরোতে পারবি কিনা। তা তখন জিনটা ঠান্ডা হয়ে বলে কি না, আমি এখন আর বেরোতে পারবো না জায়গা থেকে। বলে তুই কে, তারপর জিনের উপর কিছু মানে টর্চার করে, জিনকে কিছুভাবে মারে, কিছু স্পেল পরে। বলে রাখা ভালো, এগুলো সব মুসলিম স্পেল, আমাদের সুরা টুরা এইসব পরে আঘাত করার পর বলে তুই কি এখন আমাদের সাথে কথা বলবি? তখনও বলে হ্যাঁ রাজি আছি, আমি এখন আপনাদের সাথে কথা বলবো। তখন বলে তোরা কয়জন?
বলে যে আমরা 3 জন। বলে যে 3 জন তোরা তো ওর মুখ দিয়েই বলছে। হ্যাঁ, ওর মুখ থেকে বলছে। আমার আচ্ছা, ওয়াইফের মুখ ওকে। থেকে বলছে যে, "তোরা কয়জন?" তো ওর মুখ থেকে বলছে যে, "আমরা 3 জন।" বলে যে, "তোরা কারা? কি? পিচাস? কি ধরনের জিন?" তা বলে, "আমরা পিচাস" বলে। কিছু ধরনের জিনের কথা বলে আমরা পিচাস। এখন বলে যে তার মধ্যে ওই জিন বলতেছে তার মধ্যে আমি মুসলমান আর 2 জন আছে, এরা 2 জন হচ্ছে হিন্দু। তা বলে হিন্দু বলার পর বলে, "তোরা কি করে যাবি?" বলে, "আমরা এই মেয়েকে ছেড়ে যাব না।" যেইভাবে করে সাধারণভাবে অনেকেই জানে জিনরা বলে, "যাব না, এই করবো না, ওই করবো না।" এবার বললে তখন সেই হুজুর ওই জিনের উপর আবার একটু টর্চার করে। কিছুটা টর্চার করার পরে জিনগুলো যেতে রাজি হয়। বললে হিন্দু জিন 2টা বলে সে সময় যে, "আমাদেরকে তো পাঠিয়েছে সেই জটা, যে জটার কাছে তোমরা গিয়েছিলা, সে জটা আমাদেরকে পাঠাইছে তোমাদের কাছে।" তা বলে, "তাহলে তোরা চলে যা।" বলে, "আমরা তো যেতে পারবো না, আমরা গেলে জটা আমাদের উপর অত্যাচার করবে।" তখন বলে, "আচ্ছা তাহলে একটা কাজ কর, তোরা কালেমা পড়, পড়ে মুসলমান হয়ে চলে যা।" পরে ওখান থেকে ওই জিন 2টা কালেমা পড়ে মুসলমান হয়ে কোরআন শরীফ ধরে প্রতিজ্ঞা করে চলে গিয়েছে। সাথে এই যে জিনটা আমাদের এখন স্টে করছে, এই জিনটাকেও কালেমা পড়ে কোরআন শরীফ ছুঁয়ে তওবা করানো হয়েছিল যে তুই চলে যা। ও তওবাও করেছিল, কিন্তু ওই 2টা জিন, যে 2টা হিন্দু ছিল, ওই 2টা চলে গিয়েছে, কিন্তু এ আর যায়নি। এ কিছুদিনের জন্য অফ গেল। অফ থাকার পরে কিছুদিন পর থেকে আবার সিনড্রোম শুরু হলো। এইবার কিছুদিন পর আবার একটা ফুচু দেখালাম আমরা এরকম সিনড্রোম দেখতে যে এই মাসে আমি আবার একটা জিনিস দেখতে পেতাম যে আমার সাথে সবাই বসা, বাট আমি দেখতে পাচ্ছি কেউ একজন মানে ছায়ামূর্তি টাইপের 3 জন বা 6 জন একটা বড় প্লেট টাইপের কিছু এনে আমাকে নিয়ে যেতে আসছে। এরকম দেখে আমি চিল্লাপাল্লা করতাম, মাঠে দেখতাম যে উল্টো দিকে নামাজ পড়ছে বাট উল্টো দিকে, পশ্চিম দিকে না, উল্টো হয়ে নামাজ পড়ছে। এরকম কিছু জিনিস দেখতাম। তারপর সাউন্ড পেতাম যে কেউ আমাকে ডাকছে বাইরে আসতে, রাত্রেবেলার দিকে প্রায় 2:30-3টার দিকে। তখন দেখা যেত আমাকে ডাকছে। অনেক সময় এই সাউন্ডগুলো আমার মা বাবা বা আশেপাশে যারা থাকতো তারাও পেত। গেট খোলা হলেও আর কাউকে দেখতে পেত না। ওকে, আমরা আপনার কাছে আবারও ফিরে আসবো। তার আগে ডক্টর আলিফের কাছে একটু যাব এবং তার ঘটনাটা আমরা শুনে আসবো এবং তারপরে আবার আসবো। আমি দেখছিলাম পুরো সময়টা আপনারা যখন ঘটনাটা বলছিলেন, আপনি খেয়াল করেছেন কিনা জানি না, ডক্টর আলিফ খুব মনোযোগ দিয়ে আপনাদের কথা শুনছিলেন। মানে উনি তো মানে নিজের ঘটনাগুলো বলেছেন, বেশ টায়ার্ডও ছিলেন। তারপরেও আজকে একটু অসুস্থ, হঠাৎ করে হাতে একটা আঘাত পেয়েছেন। তারপরে আমি দেখলাম যে পুরো সময়টা খুব আগ্রহ নিয়ে শুনছিলেন। মানে এইটাই হচ্ছে আলিফের একটা গুণ বলবো আমি। এবং যে ঘটনা ঘটলে, কোনো ঘটনা পেলে সেটাকে যাচাই বাছাই করা এবং খুব আগ্রহ নিয়ে, মানে যারা যত বেশি ভালো লিসেনার তারা তত বেশি ভালো করে আবার ঘটনাগুলো বুঝিয়ে বলতে পারে। তো আমরা চলে যাবো ডক্টর আলিফের থার্ড ঘটনায় এবং আমি পুরো সময় দেখছিলাম যে খুব না আসলে আসলে সত্যি কথা বলছিলাম যে আমি যে ঘটনা এখন বলবো এইখানে আবার ইনভলভমেন্টটা কম। ওনার যেমন ওনার শরীরের উপর ভর করেছে, এরকম কেসেস আমি বহু দেখেছি। যে এই জন্যই আমি দেখলাম যে খুব আগ্রহ নিয়ে আপনি শুনছেন। হ্যাঁ, বহু কেসেস আসছে যে সামান করে নিয়ে আসছে যে ভর করা জিনটাকে সরানোর জন্য। আসলে যা হচ্ছে আশেপাশে, ভূতটা হচ্ছে একটা কাপড়, আসল তো জিন। তো আমরা আসলে যেটা বলতে গেলে আর কি, যে আমার ঘটনা নেক্সট যেটা লাস্ট আমি ঘটনাটা শেয়ার করব। আসলে সময়ে তো খালি আমাদের ঘড়ি এবং ওনার ঘটনা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমরা শুনি। যে এখন যে ঘটনা শেয়ার করবো এটা হচ্ছে আমার কাছে আসে ফেসবুকে। আপুটা হচ্ছে ফারজানা নাইম, ওনার হাজব্যান্ডের ঘটনা আর কি। ওনার হাজব্যান্ডের নামটা বলছি না, যেহেতু উনি মিডিয়াতে চাকরি করে, মিডিয়াতে কাজ করে। তো ওনার দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম বাসায় আসা, মনে করেন যে বাসায় আসার টাইমটা হচ্ছে রাতের বেলা। মোস্ট অফ দ্য কেস হচ্ছে রাতের বেলা বাসায় ফিরতো। তো একটা সময় ডিসিশন হয় তারা বাসা চেঞ্জ করে। বাসাটা ছিল আগে যেখানে ছিল সেখান থেকে তারা বর্ণস্ত্রীতে বাসা শিফট করে। তো বাসাটা শিফট করার পর সেদিন বাসাটায় উঠে তার ননদ তার সাথে থাকতো, তার 2 ছেলে মেয়ে, সাথে একটা মেয়ে থাকতো আর কি। এবং তার হাজবেন্ডটা মোস্ট অফ দ্য টাইম রাত দেরি করে আসতো। তো সেদিন তারা বাসা শিফট করার পর হাজবেন্ড ছিল না। তো তাদের বাসা গোছাতে রাত 2:30 বেজে যায়। তো খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ে। এমন সময় থেকেই আর কি, ওই দিন থেকেই শব্দ একদম শেষ অবধি পর্যন্ত তাকে ওই বাসাতে সাফার করতে হয়, যে 1-1.5 মাস ছিল ওই বাসাতে। তো প্রথম দিন রাতের বেলা হঠাৎ করে শিলপাটার শব্দ, উপরের ফ্ল্যাট থেকে শিলপাটার শব্দ আসতেছে এবং এত জোরে জোরে শিলপাটার শব্দ, এটা বন্ধই হচ্ছে না।
ফজরের ওয়াক্ত পর্যন্ত শিল্পাটার শব্দ। তো বলে যে আসলাম এই বাসায় নতুন, এই শব্দ করে যদি মানুষকে ডিস্টার্ব করে, তো কাজের মেয়েটাকে পয়লেন সকাল বাবা যে তুই যা তো উপরে দেখতো কারা থাকে, ওদেরকে বলি যে যদি রাত্রেবেলা কিছু বাটাবাটি করতে রাত্রেবেলা না বাটে। আপু তার মেয়েটাকে বলে, তো কাজের মেয়েটা উপরে যায় এবং দেখে যে উপরে কোনো ফ্ল্যাটে কেউ থাকে না, উপরটা পুরোটাই খালি। তাদের ওই বাসার 5তলাটা মানে 6তলাটা আন্ডার কনস্ট্রাকশন আর কি, তারা থাকতো 5তলাতে। তো তারা সে খুব অবাক হয়ে যায়, তারা এত শব্দ টব্দ কে করলো। এর পরের দিনও তার হাজবেন্ড দেরি করে বাসায় ফিরবে। তো রাতের বেলা তিনি এরকম করে সব বাচ্চাদেরকে ঘুম পাড়াতে প্লাস পুরো বাসাটা গোছাতে আবারও রাত দেরি হয়ে যায়। তো সবাইকে মিলে খাওয়া দাওয়া করে সে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পর আপনার শব্দ আসতে থাকে বাইরে থেকে, প্রচন্ড জানালা দিয়ে প্রচন্ড শব্দ। রাত্রেবেলা ঘুম ভেঙে যায়, সেই ঘুম আর রাত্রেবেলা তিনি আর ঘুমাতে পারলেন না। ঠিক পরের দিন আবারও, সেদিনও তার হাজবেন্ড তার বাসায় ছিল। বাসায় থাকা অবস্থায় রাত্রেবেলা তার হাজবেন্ড তাকে নিয়ে, মানে সে হাজবেন্ডকে নিয়ে রাত্রেবেলা ঘুমাচ্ছিল। হঠাৎ করে তার যে ব্যালকনি যেটা ছিল সেইটা দিয়ে রাত্রে 2-3টার পরে হঠাৎ করে প্রচন্ড জোরে শব্দ, এত শব্দ যে শব্দের কারণে পরবর্তী সময় তারা আপনার দরজাটা খুলতে বাধ্য হয়। তার হাজবেন্ড দরজাটা খুলে দেখে বারান্দার মধ্যে যে বারান্দায় কে আছে, কিন্তু বারান্দায় কেউ নাই। শব্দটা তখন পর্যন্ত হচ্ছিল। হতে একটা পর্যায়ে তারা চিন্তা করে যে না, এই অবস্থায় তো সম্ভব না থাকা এই রুমের মধ্যে। তো একটা পর্যায়ে তিনি মানে খুব ভয় পেতে থাকে যে এত শব্দ হচ্ছে কেন রাত, মানে ওই দরজাটা কন্টিনিউয়াসলি শব্দ হচ্ছে। তো তিনি আর ঘুমাতে পারেন না সেদিন রাতের বেলা। ঠিক পরের দিন তাদের বাসায় তার হাজব্যান্ড আবারও নাই, তার বাসায় তাকে সজাগ থাকতে হয়। তো হাজব্যান্ড যেহেতু রাতের বেলা দেরি করে আসবে, তাকে জেগে থাকতে হচ্ছে স্প্যান, এবং বাচ্চা থেকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এবং তার আমি স্কিপ হয়ে গেছি একটা ঘটনা। এর পরের দিন হাজব্যান্ড বাসায় ছিল সকালবেলা। তো গোসল করে, ওয়াশরুম থেকে গোসল করে তিনি চা বানিয়ে বলে যে আমি একটা মিটিং আছে, তুমি তোমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো। তো সে ওয়াশরুম থেকে ওয়াশরুম থেকে বের হয়ে আসে যে কি ব্যাপার, তুমি ওয়াশরুমের দরজা লাগাই দিচ্ছ কেন? যে কাজের মেয়েটা পরে এসে খুলে দেয়। তো ওয়াশরুমের দরজা বাইরে লাগাই দিচ্ছ কেন? বলে যে আমি তো বাইরে দরজা লাগাই দিইনি। বলে হ্যাঁ, লাইট অফ করে বাইরে দরজা লাগাই দিলা কেন? বলে তো তা আমি করি নাই কখনো। তো উনি বুঝতে পারছিল না তখন ওই বাসাতে কি হচ্ছে না হচ্ছে। এর পরের দিন ঠিক, আমি কিন্তু প্রতিদিনের ঘটনা বলছি আসলে ভাই। ঠিক পরের দিন, সেদিন রাতের বেলা বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। ঘুম পাড়িয়ে দেওয়ার পর তিনি সজাগ ছিলেন, এবং সজাগ থাকা অবস্থায় এক পর্যায়ে তিনি ওয়াশরুমে যান, ফ্রেশ হতে যে বেরোতে যেয়ে দেখে সে যখন বেরোতে যাবে তখন তার বাথরুমের বাইরে দরজাটা লেগে গেছে আর খুলছে না। সে চিৎকার করছে, কারো কোনো শব্দ নেই। ফ্যানের বাতাস থাকার কারণে ফ্যান ঘুরলে এরকম শব্দ পাওয়া যায় না, বাসা সবাই ঘুমিয়ে গেছে। তো হঠাৎ করে তার ছোট ছেলেটা ঘুম ভাঙে, তো বলার জন্য যে বাচ্চার ঘুম ভেঙে গেছে, খালাম আপনি কোথায়? তো কাজের মেয়েটা রুমে আসার পর দেখা যায় বাথরুম ভেতরে এসে দরজা জোরে নক করছে আর কি। তো তখন সিটকিনে খুলে দেয় কে দরজা লাগাইছে বা লাগাইলো কে। তো তখন কেউ বুঝতে পারছিল না যে আসলে ঘটছে কেন করছে, কি কারণে করছে, আর ঘটার কারণটা কি। তো এরপরে এরকম ঘটনাগুলা ঘটতে থাকা অবস্থায় তারা ডিসিশন নেয় যে এরকম ভাবে তো থাকা সম্ভব নাই বাসাতে। আর নুপুরের শব্দটা খুব আহামরি কিছু না, ওই শিল পাটার শব্দটা প্রতিদিন হচ্ছে। বাথরুমে পানি পড়ার শব্দ, কন্টিনিউয়াসলি পানি পড়ছে। আর পরবর্তী সময় তিনি একটা কথা হচ্ছে যে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তো। আবার তার তাহাজ্জুদের নামাজ পড়ার পর সে ফজরের নামাজ পড়ে ঘুমাতো। এই বাসায় আসার পর থেকে তাহাজ্জুদের নামাজের সময় তিনি লক্ষ্য করলেন যে তার সাথে নামাজ যখন তিনি পড়ছেন তার সাথে কি জানি সিজদা দিচ্ছেন। তা আপনি যখন জামাত পড়বেন আপনি বুঝবেন পিছনে আপনার সাথে কোনো নামাজ পড়ছে কি পড়ছে না। তিনি ওটা বুঝতে পারতেন যে তার সাথে কোনো নামাজ পড়ছে। তো এটা ফজরের ওয়াক্তে হয় বা তাহাজ্জুদের সময় হয়, এটা তার মা তাকে বলেছে যে তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তারা এরকম অনেক কিছু ফিল করে। তো তিনি বললেন যে আমি আসলে তাহাজ্জুদের নামাজ না, আসলে আমি সব ওয়াক্তের নামাজ পড়ার সময় ফিল করতাম আমার সাথে কেউ নামাজ পড়ছে। আচ্ছা, সব সময় নামাজ পড়ছে, আমার সাথে কেউ নামাজ পড়ছে। তো এটা উনি রেগুলারলি ফিল করতো আর কি। তো প্রায় 1 মাস উনি মোটামুটি এইসব অবস্থা দিয়ে যাচ্ছিল। একদিন হঠাৎ করে তিনি ঘুমন্ত অবস্থায় তার ওয়াইফ, মানে তার ঘুমানোর আগে তার হাজবেন্ড তাকে বলেছিল যে আমার একটা কাজ আছে, তুমি আমাকে একটু জাগাই দিও, সন্ধ্যা 6টার দিকে আমাকে বেরোতে হবে, তুমি আমাকে উঠাই দিও।
তো তিনি ঘুম থেকে ওঠার সময় কানে কানে শব্দ পাইলেন যে এই তুই তোর হাজবেন্ডকে জাগায় দিচ্ছিস না কেন, তোকে তো জাগায় দেওয়ার কথা। এর মধ্যে সন্ধ্যা 6টা বের হয়ে পার হয়ে 7টা বেজে গেছে যে তারা আর ঘুমায় না, কিন্তু সেই শব্দটা এখনো প্রপারলি সে কানে কানে এখনো মানে সে কানে কানে শব্দটা পেয়েছিল, কিন্তু সে ঘুম থেকে উঠতে পারে নাই। তো পরে ঘুম থেকে ওঠার পর হাজবেন্ড বলছে তুমি আমাকে জাগাই দাও নাই কেন? বলে যে আমি না শব্দ শুনেছিলাম, আমাকে কেউ বলেছে তোমাকে জাগাই দিতে হবে, বাট আমার ঘুমটা ভাঙে নাই। ঠিক পরবর্তী দিন তার হাজবেন্ড সে ঘুমার মানে রাত্রিবেলা ঘুমিয়ে গেছে, তখন প্রায় পুরো ঘুমটা তার লাগেনি। ওই সময় হঠাৎ করে কানের মধ্যে ফিস শব্দ আসলো যে তুই যে মানত করেছিলি সেই টাকাটা কি, সেই মানতটাকে তুই কমপ্লিট করেছিস কিনা, মানতটাকে তুই মানে দিয়েছিস কিনা। তো সে ঘুম থেকে ওঠার পরে সে চিন্তা করলো হ্যাঁ 2008 সালে সে একটা মানত করেছিল কোনো একটা কারণে, সেই মানতের টাকাটা সে আর দিতে পারেনি আর কি, ভুলে গেছিল। তো সেই মানতের টাকাটা সে পরবর্তী সময় শোধ করে। সে আর ক্ষতি হচ্ছিল না, কিন্তু তার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। সে কোনো কিছু খাচ্ছিল না, কোথাও যাচ্ছিল না, কথা বলছিল না, সারাক্ষণ গুমট ব্যথা। হঠাৎ করে তার ননদ তার সাথে খুব খারাপ ব্যবহার করে, গালাগালি করে। এক পর্যায়ে ওই বাসার নিচে একজন লোক থাকতো, উনি বলতো যে ওনার অবস্থা তো ভালো না, এত প্রচন্ড গালাগালি করছে, আপনি এক কাজ করেন এখানে একজন আসে তার সাথে একটু কথা বলে নেন। তো সেই লোকটা তাকে একটা পানি দেয়, পানিটা খাওয়ার পর ননদের অবস্থা কিছুটা ঠিক হয় এবং সে সাথে সাথে বগুড়া চলে যায় ফুল ফ্যামিলি সহ। বাসাটা তখনও ছাড়ে নাই। বগুড়া যাওয়ার পর তার বাবাকে বলে যে আমি এই বাসার মধ্যে অনেক কিছু ফেস করছি, রেগুলার এইসব পাটাপুতা শব্দ, দরজা আমার ব্যালকনির সামনে দরজা প্রচন্ড দরজা ধাক্কাধাক্কি শব্দ, এইসব শব্দ আর সহ্য করা যাচ্ছে না, তুমি একটা ব্যবস্থা করো। তো বলে যে আমাদের পাশে একটা ইমাম আছে, তার সাথে তো কথা বলো। কথা বলার পর সেই ইমাম বলো যে এই ইমাম তখন চোখ বন্ধ তার সামনে, যে আপনাদের বাসায় 4টা জিন থাকে, 4টা জিনের মধ্যে একটা ভালো বাকি 3টা খারাপ। কিন্তু আপনি কি জানেন আপনাদের বাসাটা কি মানে দক্ষিণ সাইডে নাকি, আপনাদের দক্ষিণ সাইডে কোনো রুম আছে নাকি? বলে হ্যাঁ দক্ষিণে আমাদের রান্নার ঘরটা। বলে কি যে এটার পাশে কোনো রুম আছে? বলে না, এটার পাশে কোনো রুম নাই। বলে এটা ঠিক আছে, আপনারা যত তাড়াতাড়ি পারেন এই বাসাটা ছাড়েন, এবং ওই বাসার আসতে আপনারা ওঠার আগে কি কোনো ধরনের ঘটনা ঘটেছিল কিনা? তখন বলে যে না, আমরা কোনো কিছু জানি না। বলে যে যত জলদি পারেন। এবং ঢাকায় আসার পরপরই তারা গুড নিউজটা পায় যে তার হাজবেন্ডের অফিসের নিচে তাদের একটা ফ্ল্যাট খালি হয়, তারা সাথে সাথে ওটা শিফট করে ফেলবে। ও শিফট করেও ফেলে। করে ফেলার পর এই বাসার দারোয়ানের তো প্রায় অনেকদিন যায় আর কি। তো হঠাৎ করে একদিন খবর আসে তার দারোয়ান, ওই বাসার দারোয়ানের ওয়াইফ আবার তাদের বাসায় কাজ করতো আর কি, ছোটা বুয়া হিসাবে। তো সেই আপনার সেই বুয়া তাকে বললো যে আপা আমি একটা খবর পেলাম এই বাসায় আপনারা যাওয়ার পরে একটা হাজব্যান্ড ওয়াইফ তার বাচ্চা সব উঠে আর কি। তো 15-20 দিন ছিল। 15-20 দিন থাকার পরে একদিন হঠাৎ করে হাজব্যান্ডটা তার বাচ্চাকে নিয়ে ব্যাগটা গুছিয়ে বলতেছে যে আমি আমার বাবাকে দেখতে যাচ্ছি গ্রামের বাড়িতে। তো তো বাড়িওয়ালা জিজ্ঞেস করে যে আপনার ওয়াইফ কোথায়? তো বলে যে আমার ওয়াইফকে তো আমি আগেই পাঠাই দিছি, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি, তো আমি চলে আসবো কিছুদিন পর, চাবিটা বাসায় রাখেন, হেফাজতে রাখেন। তো চলে গেল। 15 দিন হয়, 20 দিন হয়, বাসার থেকে কেউ কোনো নক আসে না, ওই বাসাতে কেউ মানে ওই বাসার ক্লেম করতে আসে না, ওই লোকটাও আসতেছে না। একদিন দরজা খুলে ভিতরে ঢুকে দেখে যে ওনাদের যে বেডরুম, সেই বেডরুমের তোষকের মধ্যে মুড়ানো তার ওয়াইফের লাশ। যে লোকটা তার ওয়াইফ ছিল, তার ওয়াইফের লাশ মুড়ানো অবস্থায়। পরে পুলিশ কেস হয়, কিন্তু এটা পরবর্তী সময় আর কিছু উনি জানেন না, কারণ উনি ওই ঘটনাটা ওই মুহূর্তে তখন বুয়ার কাছ থেকে পায় আর কি, কারণ তিনি তো বাসা ছেড়ে দিয়েছেন। এটা ছিল ঘটনা ভাই। যদি আমি অনেক কিছু ক্লিপ করে গেছি, আমার মাথায় কাজ করছে না, আমার হাত ব্যথা করছে। হ্যাঁ, তখন থেকে এটার সাথে কি কোনো রিলেশন? যাই না, বাসার গাড়ি থেকে নামলাম, হঠাৎ করে দেখলাম যে এবং এই মোবাইল ফোনটা পড়ে যাচ্ছিল, পরেও নাই, জাস্ট আমি হাতটা দিয়ে মোবাইল ফোন ধরতে গেলাম, আমার হাতটা এমন ভাবে মচকে গেল, আমি এখন পর্যন্ত ব্যথা, এখনো ব্যথা করছে। খুবই অবাক হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, লাস্ট ঘটনা ঠিক মতো বলতে পারলাম না, স্যাটিসফাইড না কিন্তু লাস্ট ঘটনা ঠিক মতো বলতে পারি না। হ্যাঁ, বলতে পারেন। এবং আপনি ঢোকার পরে বলছিলেন যে আজকে কোনো কিছু মনে পড়ছে না ঠিক মতন। খুব অদ্ভুত ব্যাপার। তারপরে আমি সেকেন্ড ঘটনা বেশ চেষ্টা করেছি মনে করে বলার জন্য, থার্ডটা প্রপারলি বলতে পারিনি, একই জন্য আমি এক্সট্রিমলি সরি। প্রচন্ড ব্যথা হাতে। আমরা চলে যাই আপনাদের কাছে আরেকবার। আমরা একটু বলি যে আপনারা খুব ছোট করে যদি বলি যে আপনাদের এখন আসলে কোন ধরনের সমস্যা ফেস করছেন আপনারা এই মুহূর্তে মানে এই প্রতিদিনই আপনাদের বিভিন্ন সমস্যা হয়, সেই সমস্যাগুলো বলুন, তাহলেই আমার মনে হয় যে সবাই বুঝতে পারবেন। কারণ আমরা শুরুটা শুনেছি, মোটামুটি সবাই বুঝতে পেরেছেন যে অনেকদিন ধরে এই সমস্যাটা চলছে, কিন্তু এখন ইদানিং যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো একটু বলবেন। ইদানিং যে প্রবলেমগুলো হয় সেটা দেখা যাচ্ছে হঠাৎ বসে আছি, সবার সাথে গল্প করছি, হঠাৎ করে পুরো গায়ে একদম গলা থেকে শুরু করে পা পর্যন্ত জাস্ট 3 আঙ্গুলের স্ক্র্যাচ পড়ে। আর দেখা যায় আমি কথা বলছি, আমি শুনতে পাচ্ছি যে আমি বাংলায় কথা বলছি,
বাট আশেপাশে যারা থাকে তারা শুনছে যে না আমি বাংলায় কথা বলছি না, উর্দুতেও কথা বলছি না, একটা যেটা আমি বলেছিলাম এটা কিছুটা অ্যারাবিয়ান, এটা কিছুটা অ্যারাবিয়ান টাইপের, একটা ওল্ড অ্যারাবিয়ান, লাইক এখন থেকে 500-700 বছর পূর্বে অ্যারাবিয়ানরা যেভাবে করে কথা বলতো ওরকম একটা অ্যারাবিয়ান বোঝা যায়, বাট এটা কোন সময় আগের করা যায় পুরনো যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, এটা আপনি কিভাবে বুঝলেন? এটা বোঝা যায় কিছুটা যেরকম ইজিপশিয়ান ল্যাঙ্গুয়েজ। হুম। অনেকেই তো অনেক মুভি এরকম জায়গাগুলোতে শুনেছি সব ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। তা অ্যারাবিয়ানটা উল্টা করে বললে যেরকম শোনা যাবে খানিকটা ওরকম, যেটা কিছু কিছু ওয়ার্ড অ্যারাবিয়ান যেগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি, যেরকম মারহাবা, এই টাইপের ওয়ার্ড যেগুলো আছে, এই ওয়ার্ডগুলো কিছু কিছু ওয়ার্ড যেগুলো আমরা ডেইলি ইউজ করি এরকম ওয়ার্ডও তার সাথে থাকে। ওকে, আমি শুনেছিলাম যে আপনার পারিবারিক মানে বা আপনার সাংসারিক জীবনেও এই সমস্যাগুলো হচ্ছে, আপনার ফ্যামিলিতে অনেক ধরনের সমস্যা হচ্ছে এই আপনার এই সমস্যার কারণে। সেই সমস্যাগুলো একটু বলবেন, মানে যেগুলো থেকে আপনি একদম, যেগুলো আপনি চান না যেগুলো আর হোক, এক মুহূর্ত থাকুক, যেগুলো আপনাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে প্রতিদিন, সেইগুলো একটু এটা দেখা যাচ্ছে আমি আমার প্রিয়জনদেরকে আঘাত করছি। যেমন একদিন আমি আমার মায়ের সাথে বসা, তো ও ওয়াশরুমে গিয়েছে, তো আমি ওনাকে এমনভাবে ধরছি, লাইক তার গলাটা ঠেসে ধরছি পুরোপুরি, তাকে আমি আগে ভালোভাবে ধরে গলাটা ঠেসে ধরছি, না সে সাউন্ড করতে পারছে না সে মানে কাউকে ডাকতে পারছে। এগুলো তো অনেকেই হয়, কিন্তু আপনার একটু ডিফারেন্ট লেগেছে। যেমন আপনি বলছিলেন যে আপনি মানে আপনার বাসায় ম্যাক্সিমাম জিনিসপত্র ভাঙা, যেগুলো আপনি ভেঙেছেন, হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিসপত্র আপনার যে পায়ে দিয়ে আঘাত করে মানে যে বিছানা ভেঙে ফেলায়, যে এই সমস্ত জিনিসগুলো বিছানাগুলো যে ভেঙে ফেলা, বিছানাটা এমন ভাবে ভাঙা ছিল যে দেখা যাচ্ছে মাঝখান থেকে ভেঙেছে, কাপড় চিপড়ালে যেরকম হয় একদম পুরোপুরি ওরকম করে ভাঙা ছিল। এটা বলতে গেলে যে রডটা থাকে পিছাড়া মিডলে, যে রডটা আমরা ইউজ করি, ওই রডটা কেউ যদি কাপড় ধরে টুইস্ট করে ওরকম ভাবে সেই লোহার রড টুইস্ট করা। আর ভাঙাচোরা জিনিস ভাঙার মধ্যে বলতে গেলে এখানে সব জিনিস ভাঙে না রাসেল ভাই, যেগুলো আমার বা আমার ওয়াইফের খুব পছন্দের জিনিস, যেগুলো আমরা শখ করে কিনেছি বা অনেকদিন ধরে শখ করে আছে আমাদের সাথে, এই ধরনের জিনিসগুলো সব থেকে বেশি ড্যামেজ করে। যেমন আমার বাইক, আমার মোটরসাইকেল, ওটা ড্যামেজ করেছে একবার। ইভেনচুয়ালি কেউ চিন্তা করতে পারবে না যারা হয়তো মোটরসাইকেল চালায় বা গাড়ি চালায়, তারা জানে ইঞ্জিন ফ্রিজ হয়ে যায়, যেটা মোবিল ইঞ্জিন অয়েলের লাইনে কাদা, একদম পুরো কাদা, ময়লা কাদা, পলিথিন স্কুল যে টাইপের কাদা যেগুলো হয় আমাদের অনেক সময় বেসিনের লাইনে জমে, ওরকম কাদা ইঞ্জিন অয়েলের লাইনে যেতে আমার বাইকের ইঞ্জিনটা ফ্রিজ হয়ে যায়। এভাবে করে ইঞ্জিন ফ্রিজ হয়ে যায়, পছন্দের ঘড়ি থাকলে ভেঙে যায়, পছন্দের ফোন থাকলে, পছন্দের কোনো কিছু থাকলে সেটা থাকবে না। আমার হাতে এখনো যে ঘড়িটা আছে, এই ঘড়িটার গ্লাসটা পাল্টানো, এই ঘড়িটা আমার ব্যাগের মধ্যে রাখা, ও প্রগ্রেস হয়েছে, চলে গিয়েছে, পরে ব্যাগ চেক করি, খুলে ঘড়ি ভাঙা। এইভাবে করে আমাদের জিনিসপত্রগুলো ভাঙে। আর ওর প্রতিদিনের প্রবলেমের মধ্যে একটা হলো বাথরুমে দোয়া না পড়ে ঢুকলে বাথরুমের মধ্যে প্রবলেম হবে, বাথরুম থেকে বের করতে কষ্ট হয়ে যাবে, আমাদের অনেক কষ্ট করে বাথরুম থেকে বের করতে হবে, যেহেতু বাথরুমের তেমন একটা যে কোনো সময় সবসময় চোখে চোখে রাখতে হয়, কোনো সময় আপনার মা বলছিলেন যে সবসময় চোখে চোখে রাখতে হয়। দেখা যায় বাথরুম থেকে বের করবো যখন, যদি বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়াটা না পড়ে বের হয়, বাথরুমের দোয়ার সাথে সাথে স্ক্র্যাচ, একইভাবে না দেখে রাখলে কোনোভাবে সুইসাইড অ্যাটেম্প করতে যাওয়ার মতন চেষ্টা করা, বা মনে করেন রান্নাঘরে আসে, আমি ওকে থেকে অন্য একটা রুমে চলে গিয়েছি কোনো একটা কাজে, কিছু একটা আনতে, হাতের কাছে যদি ছুরি থাকে সেটা দিয়ে সাথে সাথে নিজেকে আঘাত করতে যাওয়ার চেষ্টা করে, বা আঘাত করেও ফেলা মাঝে মাঝে। এই জন্য অনেক সময় ঘুমায় যখন, ও ঘুমানোর পরে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা আমার এক্সট্রা সজাগ থাকতে হয় ওর জন্য। দেখা যায় ঘুমিয়ে গিয়েছে, ঘুমিয়ে যাওয়ার পরে ঘুমের মধ্যে সেন্সলেস হয়ে গিয়েছে, দাঁত লেগে গিয়েছে, যেটা আমরা বাংলা বলি দাঁত লেগে নিঃশ্বাস বন্ধে পড়ে আছে পুরোপুরি। তখন দেখা যায় পানি সেটা দিয়ে সেন্স আনা হয়, আনার পর আবার একটু দোয়া পড়ে, 3 কুল পড়ে, যেটা মুসলমানদের পালান্না ক্লাস পড়ে, পু দিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়ে আমার প্রত্যেকদিন 2-3 ঘন্টা এরকম সজাগ থাকবে। ইভেন কোনো কাজে গেলে, ইভেন যখন এক্সাম দিতে যায়, এক্সাম দিতে যাওয়ার সময় ওর অনেক সময় স্পেশাল পারমিট নিয়ে নেওয়া লাগে, যে ওর একটু শারীরিক সমস্যা আছে বা মেডিকেল পারমিট নিয়ে, সেই ক্ষেত্রে এক্সাম হলেও কেউ না কেউ আমাদের পে করতে হয় ওর জন্য। আচ্ছা, যে আমাদের প্রবলেমটা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এবং এটা সব থেকে আশ্চর্যজনক বিষয় ভাই, এটা কোনো দিন রাত কোনো কিছু দেখে না। এটা যখন মন চায়, আমি একটু আগে ভাই যখন গল্প আপনি কাহিনীটা বলছিলেন, তখন আমি হাতটা উঁচু করেছিলাম, রাস্তার ভাই খেয়াল করেছিলেন না জানি না, এখানে ঠিক 3টে স্ক্র্যাচ করেছিল। যখনই আপনাকে দেখে আমি নামিয়ে রেখেছি, রাখা হাতে একটু পরে স্ক্র্যাচটা চলে এলো। প্রথমে
হুম। কাহিনীটা বলতে পারলো না। আমি আমার- ওর পিঠে স্ক্র্যাচ হ্যাঁ, পড়েছে এই যার মুহূর্তে। জন্য আমি আপনার মা বলছিলেন যে হ্যাঁ আজকে আসার আগেও পিঠে এরকম স্ক্র্যাচ পড়েছে। আজকে আসলে গিয়ে এমন একটা দাগ হয়েছে যেটা বেত দিয়ে মারলে যেরকম হয় একদম পুরো এরকম বেত দিয়ে মারার দাগ। লাইক আজান হচ্ছে, আমি বলতেছি যে আমি আজানটা শুনতে পারতেছি না, প্রচুর কষ্ট হচ্ছে, কান চেপে ধরে আছি, এরকম হঠাৎ করে পিঠে ব্যথা করছে। মা তখন দেখলো যে আমার পিঠে আজকে পুরোপুরি বেতের দাগ, বেত যেরকম চিকন কোনো একটা বেত দিয়ে মারলে যেমন দাগ হয় ওরকম পুরো জখম হয়ে আছে। মানে আমি আসলে ওনাদের ঘটনা আরো অনেক ডিটেইলে শুনেছি এবং আমার কাছে খুব খারাপ লেগেছে এবং আরো যত কিছু শুনেছি আমরা আরেকদিন আরো একবার, যেহেতু আজকে সময় খুব কম, আমরা আরো একদিন শোনানোর চেষ্টা করব এবং সেদিন হচ্ছে ওনার মাকেও আমরা স্টুডিওতে নিয়ে আসার চেষ্টা করব এবং উনি যেন উনিও ঘটনা বলবেন, তার দেখা যে সমস্ত ব্যাপারগুলো ঘটেছে সেগুলো। আজকে আশা করেছিলাম যে ওনাকে নিয়ে আসবো, কিন্তু হাতে সময় নেই। এবং আমি শুধুমাত্র চাইবো যে তারা নতুন বিয়ে করেছেন এবং নতুন না, এবং তারপর থেকে অশান্তি আরো বেড়েছে। তো আমি চাইবো যে আপনারা দোয়া করবেন এবং সেই সাথে যারা আসলে সাহায্য করতে পারবেন, সত্যি কথা বলতে ওনারা বলছিলেন যে বাংলাদেশের সবাইকে দেখিয়েছেন। তো আমাদের যারা যেখানে আছেন, যদি কোনো কেউ সাহায্য করতে চান, যে হ্যাঁ আপনি জানেন যে এটা সলিউশন কি, তাহলে সেটা দিয়ে আমাকে ইমেল করলে আমি ওনাদের কাছে পৌঁছে দিব আসলে যে আসলে কোনো সমাধান যদি এটা থাকে যারা শুনলেন। এবং আমাদের চোখের সামনে আমি একটু আগেও দেখলাম যে আসলে এইসব যেহেতু স্ক্র্যাচ পড়েছে এবং ঠিক একইভাবে ওনার মা আরো খুব সুন্দর করে উনি বলছিলেন, আমরা চেষ্টা করবো নেক্সট উইকে বা তারপরের উইকে ওনার মাকে দিয়ে ঘটনাগুলো বলানোর জন্য। উনি খুব চমৎকার করে বলেন, তো আমি ওনাকে দিয়েও চেষ্টা করবো যে মানে বলানোর জন্য, তখন আপনারা প্রবলেমগুলো আরো ভালো বুঝতে পারবেন। ইন দ্য মিন টাইম যদি আপনারা পারেন তাহলে আপনারা আমাদের একটু জানিয়ে দিবেন যে এর কোনো সলিউশন আপনাদের আসলে জানা আছে কিনা এবং এটার কারণটা কি। আসলে চলে যাবো ডক্টর আলিফের কাছে শেষবারের মতো এবং মানে আজকের জন্য, এবং আশা করছি আজকে আমাদের শেষ অতিথি ডক্টর আলিফ, এবং তিনি তার কিছু কথা। থ্যাংক ইউ সো মাচ অন্তর ভাই। আমি আসলে মানে চাইলাম আপনার কাছে কিছু সময়। আমার ওনাকে দেখলাম এই মাত্র যে ওনার হাতে 3টা দাগ পড়ে আছে, দেখলাম আমিও। এইসবগুলো কিন্তু রিস্কি, খুবই রিস্কি, এক্সপোজ হওয়ারও রিস্কি। উনি তো সবার সামনে এক্সপোজ হচ্ছে। আমি যে একজন ঘটনা লাস্ট বলেছিলাম, যে অ্যাডভোকেটের ঘটনা বলেছিলাম, যে এখনো পর্যন্ত সে সাফার করছে এবং আজকেও পর্যন্ত সাফার করছে, যে তার টেনশন যে সে কখন মারা যাবে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। তো আমার কাছে মনে হয় যে ওই দিন ঘটনার পরে আমি ফেস করেছি প্রচুর মানুষ নক করছে যে উনি দিতে পারবে সলিউশন, ইনি দিতে পারবে সলিউশন। আমাকেও নক করেছেন। হ্যাঁ, আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি রিস্ক অ্যাকচুয়ালি। আমি নেই না কখনো এরকম রিস্ক। আমি একটা মানুষকে সাজেস্ট করে দিলাম, বিপদ ঘটতে পারে। এটা আসলে উচিত না, মানে ব্যাপারটা যদি তার মাথায় রাখা উচিত। এক্স্যাক্টলি, যদি তার সাথে পরিচয় না থাকে বা তার সলিউশনে যদি যথেষ্ট লোড অফ মেসেজ যারা পাঠিয়েছে যে আমি হেল্প করতে চাই আপুকে, আপনি কি আপনার সাথে দেখা করে দিতে পারেন। আমার কাছে এই মেসেজ আসছে যে আমি এটা জানি, যে সলিউশন জানি একদম। আমি রাসেল ভাই ছোট্ট করে একটা কথা বলতে চাই। আমি ঘটনাটা লাস্টে একটা জিনিস মিস করে গেছিলাম, এটা একটু বলে দিই। আমি ওই ফ্ল্যাটটা ক্লিয়ার করতে পারবো না। একদিন ওই 1 মাসের মধ্যে একদিন উনি হঠাৎ করে রাত্রেবেলা ঘুমাচ্ছিলেন, হঠাৎ মানে সবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে উনি আবার হাতে স্ক্র্যাচ করেছে। দেখেন, তো আমার নিজেই ভয় লাগছে আসলে কি রাসেল ভাই, আমার হাতের যে মোচড়ানোটা কি জানি কোন কারণে লাগে না। যাই হোক, তো সেদিন রাত্রেবেলা ওনার বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ওনার ননদ এবং কাজের মেয়ে একসাথে খাইয়ে একসাথে তিনি রুমে চলে আসে। সেদিন তারও হাজবেন্ড আসার দেরিতে হঠাৎ করে তিনি বারান্দায় যায় কি মনে করে। এক পর্যায়ে তিনি রেলিং এর উপরে উঠতে তার রেলিংটা তাদের বাসার এরকম যে তাদের 5 তলা, তো দেয়াল উঠানো, অলমোস্ট বুক সমান দেয়াল উঠানো, উপরে কোনো গ্রিল নাই যেহেতু 5 তলা, চোরের সম্ভাবনা কম। তো উনি কি করে একটা মোড়া নিয়ে ওই দেয়ালটার উপরে ওঠে, অলমোস্ট বুকটা এলিয়ে দেয়। অর্ধেকটা বডি তখন তার দেয়ালের পাশে আর অর্ধেকটা বডি তার ভেতরে। এটা তার সেন্স নেই। হঠাৎ করে বাচ্চার কান্নার শব্দ আসার সাথে সাথে তিনি বুঝে আরে আমি কোথায়। তখন সে 5 তলার সেই ব্যালকনির কোনায় একদম। তো এরকম হতে পারে আসলে ভাই, এই ঘটনাটা এই কথাটা আমি মিস করে গেছি। এটা হয়তো রিলেট করতে পারেন যে হয়তো পারে যে ওই ফ্ল্যাটে এরকম কোনো প্রবলেম থাকতে পারে যেটাতে মানুষ একদম আকাল মৃত্যু পর্যন্ত যেতে পারে, যেটা লাস্ট ফ্যামিলিতে হয়েছিল। তো ওই ঘটনাটা এরপরে রিভিল হয় না, এই ঘটনা ফ্ল্যাটে কি সমস্যা কখনো রিভিল হয় না, সে আমাকে বলেও নাই। তা আমি তাকে অনলাইনে বলতে চাচ্ছি যে আপনার যদি থাকে ঘটনাটা উনি জেনে আমাকে জানায় যে
ওই ফ্ল্যাট রিলেটেড আর কোনো ঘটনা আছে কিনা বা আগে ঘটনা থেকে আরেকটা ঘটনা মানে আরেকটা ঘটনা পেয়ে যেতে পারি এবং সেটার সাথে সেই ঘটনাটা পাওয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি হয়তো যে এইটা কেন ঘটলো। রাইট রাইট আমি সবসময় সলিউশন হ্যাঁ। নিয়ে আসি রাখার চেষ্টা করি। সলিউশন আনতে গিয়ে আমাকে আশকোনা পর্যন্ত যেতে হচ্ছে সেই ডিপার ভেতরে। তো যাই হোক, হোয়াটএভার, থ্যাংক ইউ রাতুল ভাই আমাকে সময় দেওয়ার জন্য। কি ক্লিয়ার করা দরকার ছিল আর কি। ইউ আর মোস্ট ওয়েলকাম। তো আমি যেটা বললাম যে আমাদের ডক্টর আলিফ যে ঘটনাটা বলেন, 3টা ঘটনা আমার কাছে খুবই ভালো লেগেছে। সেকেন্ড ঘটনাটা বিশেষ করে যেটা মাঝামাঝি তিনি বলেছেন, অসাধারণ একটা ঘটনা এবং যেটা বললাম যে আমার মানে ভুলতে অনেক দিন লাগবে এরকম একটা ঘটনা। আর আমাদের সঙ্গে আরো যে 2জন ছিলেন তারাও তাদের ঘটনা শেয়ার করেছেন এবং আমি বলছিলাম যে ডক্টর আলিফ যেরকম বলছিলেন যে ওনার ওই অ্যাডভোকেটের ওনার ওই ঘটনার পরে আমি অনেকে পেয়েছি আমার সলিউশন জানি। আর ওনারা যে সলিউশনটা যদি জানেন তাহলে আমাকে লিখে জানান যে এটা হচ্ছে সলিউশন। হয়তো ওনারা ওই সলিউশনটা যেটা আপনি দিচ্ছেন সেটা হয়তো ট্রাই করেছেন এর আগে বা এরকম কিছু হতেও পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেটাই হোক না কেন ওনাদের জন্য দোয়া করবেন এবং ডক্টর আলিফের জন্য দোয়া করবেন। আমি জানি না যে ওনার হাতে কি হলো। তো যাই হোক, আমরা আপডেট করবো আপনাদেরকে যে কি হলো নেক্সট সপ্তাহে। আমি জানি যে কোনো ইয়েতে, এবং আপনি জানেন যে উনি রেগুলারই ওনাকে সার্জারি অনেক কিছু করতে হয়। তো ভালো হয়ে যাওয়াটা খুব জরুরি এবং আজকে তারপর থেকেই দেখছি যে একটু অ্যাবসেন্ট মাইন্ডেড ডক্টর আলিফ। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ করব। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আমি দেখতে পাচ্ছি যে শুধুমাত্র টুইটারে আমি একবারও আজকে পড়িনি, সবাই লিখেছেন। আমি একটু পড়ি যে সজীব হাসান লিখেছেন সাউন্ডটা অনেক ভয়ের লাগছে। চিঙ্কু ডিএক্স লিখেছেন ডক্টর আলিফের সাথে কিছু ঘটনা শেয়ার করতে চাই, তিনি জানিয়েছেন। আমাদের সঙ্গে আছেন তামিহা। আচ্ছা, এটা যদি আপনি এরকম মনে করেন যে ডক্টর আলিফকে দিয়ে কোনো কিছু আপনি যদি আসলে পড়াতেই চান বা কোনো কিছু পাঠিয়ে দিতে পারেন, কিন্তু কোনো সমস্যা নাই। তামিহা আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মইনুর সাগর। এছাড়াও আমাদের সাথে আছেন টুকু শেখ। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বিশাল বৈরাগী। সিদ্দিক রহমান আমাদের সাথে আছেন। জাকারিয়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আশা করছি যে আপনারা অনেক এনজয় করেছেন। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। যেতে বলে যাচ্ছি আমাদের ইমেল অ্যাড্রেসটা bhuthfm@futti.fm। এখানে লিখে পাঠাবেন আপনার যত ঘটনা। আজকের মতো এখানেই টাটা।